রাতের বেলা ভাজা পোড়া খাচ্ছেন যে? রাতের বেলা তো মানুষ ভাত খেয়ে ঘুমায়, তাই না? কথাটা শুনে মিম বলে উঠল, না, ভাত খেতে ইচ্ছে করছে না, ভাজা পোড়া আমার খুব পছন্দ, তাই খাচ্ছি। আপনি খাবেন? না, আমি রক্ত খাবো, রক্ত খেতে ইচ্ছে করছে। কথাটা শুনে মিম পাশে ফিরে তাকিয়ে চমকে উঠে বললেন, আপনি কে? এতক্ষণ কি আমি আপনার সাথে কথা বললাম? হায় হায়, এই রাতের বেলা আমার রুমে আসলো কিভাবে? দরজা তো দেয়া ছিল। ভালোই ভালোই বলেন বলছি, আপনি চোর নাকি? আমি মেয়ে হলেও কিন্তু ফাইট জানি, ফাইট করে আপনার অবস্থা খারাপ করে দিব। মিমের মুখে কথাটা শুনে পাশে থাকা লোকটা বললেন, তাই না? ফাইট করতে পারেন? আচ্ছা, আমি অনুমতি দিলাম, আমাকে একটা থাপ্পড় মেরে দেখান তো, পারেন কিনা? কথাটা শুনে লোকটার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিলেন। থাপ্পড়টা লাগার পর মিম বলল, এ কি, এটা কি হলো? আমার হাত তো আপনার গালে আটকে গেল, আর ছাড়াতে পারছি না কেন? আমার হাত আপনার গালে আটকে গেল কি করে? কে আপনি? তখন পাশে থাকা লোকটা বলে উঠল, আমি ভূত, মানুষ না। কি? ভূত? ওমা, কে কোথায় আছো? কেউ বাঁচাও আমাকে, ভূতে ধরেছে আমাকে। এ আরে, আমার গলা দিয়ে চিৎকার বেরোচ্ছে না কেন? মিমের এরকম অবস্থা দেখে ভূতটা হাসতে হাসতে বলল, চিৎকার দিয়ে লাভ নেই, কেউ শুনতে পাবে না। আর তুমি না ফাইট জানো, কি হলো? আমার গাল থেকে তোমার হাত ছাড়াতে পারছো না কেন? কিভাবে ছাড়াবো? আঠার মতো লেগে আছে যে। ভূত ভাই, প্লিজ আমাকে কিছু করবেন না। আসলে আমি তো জানতাম না যে আপনি ভূত, তাই না? আমাকে ছেড়ে দিন। মিমের কথার জবাবে ভূত বলল, আচ্ছা ছেড়ে দিই, কিন্তু চিৎকার দেওয়া যাবে না। চিৎকার দিলে কিন্তু আবার ধরবো। ওকে ওকে, চিৎকার দিব না। মিমের কথা শুনে ভূত বলল, ঠিক আছে, এখন আমার গাল থেকে হাত নামাও, কথা বলো। এই বলে ভূত মিমের পাশে বসলো। মিম অবাক হয়ে ভূতের দিকে তাকিয়ে ভয়ে ভয়ে বলে উঠলেন, ভূত ভাই, এখন কি বলবো? কি বলবে সেটাও কি বলে দিতে হবে? এখানে কেন আসলাম জিজ্ঞেস করবে না? হ্যাঁ বলুন, এখানে কেন আসছেন? তোমার ভাজাপোড়া খাবার জন্য। জানো না ভাজাপোড়া ভূতদের পছন্দ? আমি তো রুমে বসে খাচ্ছিলাম, জঙ্গলে বসে না। সেটা না হয় বুঝলাম, কিন্তু মাথার চুল ছেড়ে দিয়েছো কেন? রুমের মধ্যে চুল ছেড়ে দিব না বুঝি? তাতেও কি সমস্যা? সমস্যা। তোমার এই ভাজাপোড়ার গন্ধ পেয়ে আমি তোমার রুমে চলে আসছি। এসে দেখি আবার চুল ছেড়ে দেওয়া। এসব বড় কথা না, বড় কথা হলো তোমাকে আমার ভালো লেগে গেছে, পছন্দ হয়েছে তোমাকে। কি? আমাকে পছন্দ করেন? হ্যাঁ করি, শুধু পছন্দ না, তোমাকে বিয়ে করব। আমি শেষ। এ বলে জ্ঞান হারিয়ে পড়ে গেল মিম। একটু পর মিমের জ্ঞান ফিরতে ভূতটা বলে উঠল, কি হলো, জ্ঞান হারালে কেন? ভয় পেয়েছো নাকি? শোনো, ভয় পেও না, ভয় পাও আর যাই হও, কথা ফাইনাল। তোমাকে ভালো লাগে, ভালোবাসি, আর তোমাকে বিয়ে করব। আরে আমি ভয়ে জ্ঞান হারাইনি তো, খুশিতে জ্ঞান হারিয়েছি। কি? মানুষ খুশিতে কখনো জ্ঞান হারায় নাকি? কি এমন খুশির খবর পেলে যে খুশিতে জ্ঞান হারিয়ে ফেলে? আপনি জানেন না, আমার কতদিনের স্বপ্ন ছিল একটা ভূতের সাথে প্রেম করব, ভূতের গার্লফ্রেন্ড হব। ঢিঙ্কা চিকা, আমার এই স্বপ্ন বুঝি পূরণ হতে চলেছে। ইস, কত স্বপ্ন ছিল ভূতের পিঠে চড়ে আকাশে উড়ে বেড়াবো। চলেন না ভূতমশাই, আমি আপনার পিঠে চড়ে বসি আর আপনি উড়ে বেড়ান আকাশে। মিমের মুখে কথাটা শুনে ভূত নিজেই অবাক হয়ে বলল, কি মেয়ে তুমি! মানুষের কত স্বপ্ন থাকে, এটা হবে সেটা হবে, আর তুমি ভূতের সাথে প্রেম করবা সেই স্বপ্ন দেখো? আরে হ্যাঁ, ভূতকে খুব ভালো লাগে। চলো না একটু আকাশে উড়ি। হ্যাঁ হ্যাঁ চলো, আকাশে নিয়ে গিয়ে তোমাকে নিচে ফেলে দিব। ভয় দেখাচ্ছ? আমি না তোমার গার্লফ্রেন্ড? ধুর, আমার গার্লফ্রেন্ড তোমার পাশে থাকলে আমি ভূত হয়েও পাগল হয়ে যাব। আমার গার্লফ্রেন্ড লাগবে না, তোমাকে ভালো লাগে না, চললাম আমি। এই দাঁড়াও, দাঁড়াও বলছি। ভূত বলে কি যখন তখন চলে যাবেন নাকি? এখন যেতে দিব না। কেন? আপনাকে দেখতে ভালো লাগছে, চোখের সামনে ভূত দেখবো ভাবতে পারিনি। আরে পাগল, এটা আমার আসল রূপ না। আমি ভয়ানক রূপ নিলে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলবা, চিৎকার দিয়ে দৌড় দিবা। তাই নাকি? কই দেখি দেখি তোমার ভয়ানক রূপ। আমার কিছুই হবে না, যতই ভয়ানক রূপ নেন আপনি। এদিকে মিমের এই কথাগুলো পাশের রুম থেকে ওর মা শুনে বলে উঠল, মিম, এই রাতের বেলা কার সাথে কথা বলিস? জবাবে মিম বলল, তোমার ভূত জামাইয়ের সাথে। কথাটা শুনে মিমের মা বলল, কি কি বললি? না মানে বান্ধবীর সাথে ফোনে কথা বলছিলাম, কথা বলা হলে ঘুমাবো। এই বলে মিম মুখটা ভূতের দিকে ঘোরাতেই চমকে উঠল, বুকের মাঝে ধুকপুক করে উঠল। মিম দেখলো ভূতটা খুব ভয়ানক একটা রূপ নিয়ে মিমের দিকে তাকিয়ে আছে। চোখ দুটো সাধারণ কোনো চোখের মতো না, একটা চোখের মনি কালো হয়ে আছে, দেখে মনে হচ্ছে পুরে ছাই হয়ে গেছে। আরেকটা চোখ একটা সাদা হয়ে আছে। মুখটা বৃদ্ধ মানুষের মতো হয়ে গেছে, চুলগুলো বড় বড় আর সাদা সাদা। সবচেয়ে ভয়ানক যেটা লাগছিল সেটা ছিল ওর হাত। ওর হাত মানুষের মতো 5 আঙ্গুলের ছিল না, মুরগির মতো 3টা আঙ্গুল ছিল ছোঁচালো। এটা দেখে মিমের শরীর কাঁপতে থাকে। কিন্তু মিম ভূতকে কিছু বুঝতে না দিয়ে বলে ওঠে, আরে ভূতমশাই, আপনি এরকম হলেন কি করে? আরে আপনার চোখ দুটো এরকম কেন? একটা চোখ কালো আর একটা সাদা। আচ্ছা সমস্যা নেই, অপারেশন করে চোখ দুটো লাগিয়ে নিব। চুলগুলো ওরকম সাদা হয়ে আছে কেন? তাতেও কোনো সমস্যা নেই, কালো কালার দিয়ে কালো করে নিব। মুখটাও দেখি বৃদ্ধ মানুষের মতো ভাঁজ পড়ে গেছে, সমস্যা নেই, প্লাস্টিক সার্জারি করে মুখটা সুন্দর করব। আর হাতের এই অবস্থা কেন? মুরগির মতো 3টা আঙুল দেখতে ভালো লাগছে না। তোমার হাতের দরকার নেই, কেটে ফেলি। মিমের মুখে এসব কথা শুনে ভূত বলে ওঠে, হায় রে কপাল, আমার ভালোবাসার দরকার নেই, আমি আর কখনো তোমার কাছে আসবো না। তোমার পাল্লায় পড়ে যে কি ভুল করেছি, চললাম আমি। মিম বলল, এই থামো, চলে গেলে কিন্তু কবিরাজ ডাকবো। কোন কবিরাজ ডাকবা? কবিরাজ এসে কি করবে?
কি আর করবে, তোমাকে বোতলে বন্দি করবে। তোমারও ঘাড় মটকাবো, তোমার কবিরাজেরও ঘাড় মটকাবো। এই বলে বাতাসের বেগে চলে গেল। ভূতটা চলে যাবার পর মিম হাঁপ ছেড়ে বাঁচল। আসলে ভূতকে দেখে মিম অনেক ভয় পেয়েছিল, কিন্তু ভূতটাকে বুঝতে দেয়নি। ভূত চলে যাবার পর মিম সে রাতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা মিম মনে মনে ভাবতে থাকে, ইস, এখন যদি ভূত আসতো তাহলে বসে গল্প করতাম, কিন্তু ভূত আর আসে না। এদিকে মিম ভূতকে খুব মিস করে, তাই সন্ধ্যার আগে আগে সে পাশে থাকা বাগান বাড়িতে গিয়ে ঘুরে আসে, কিন্তু সেখানেও ভূতের দেখা পায় না। ব্যর্থ হয়ে ফিরে আসে মিম। আগের রাতের মতো সে রাতেও মিম ইচ্ছে করে ভাজা পোড়া খেতে থাকে আর অপেক্ষা করতে থাকে কখন ভূত তার কাছে আসবে, কিন্তু তবুও ভূত আসে না। অনেক অপেক্ষার পর মিম ঘুমিয়ে যায়। হঠাৎ মিমের ঘুম ভাঙে। ঘুম ভাঙতেই মিম দেখে ভূত তার পায়ের কাছে বসে আছে। ভূতকে দেখে মিম বলে, উফ, তুমি আসছো, কত মিস করছিলাম। সন্ধ্যার সময় বাগানে গিয়েছিলে কেন? বাগানে আর যাবে না, জায়গাটা ভালো না। আমরা ওই বড় গাছে কয়েকজন মিলে থাকি। ও তাই, ওকে, আর যাব না। আচ্ছা, আজকে আসতে এত দেরি করলা কেন? আচ্ছা, আমরা বিয়ে করছি কবে? কিসের বিয়ে? তোমার মতো বাগলিকে বিয়ে করার চেয়ে একটা পেত্নিকে বিয়ে করা ভালো। বললেই হলো আমাকে বিয়ে করতে পারবে না? আসলে কথা ঠিকই, আমাকে বিয়ে করতে পারবে না, কারণ একটা ছেলে আমাকে ভালোবাসে, আমিও ওকে ভালোবাসি, আর ও খুব শক্তিশালী। তুমি ভূত হলে কি হবে? ওর কিছু করতে পারবে না, তাই না? নাম কি ওর? নাম শুনে আর কি করবা? বললাম না, ওর কিচ্ছু করতে পারবে না। ওর নাম আকাশ। ওকে একটু ওয়েট করো। এই বলে বাতাসে মিলে গেল ভূত। কিছুক্ষণ পর আবার চলে আসলো। ভূত এসে মিমকে বলল, বের করছি ওর ভালোবাসা। ও তোমাকে ভালোবাসে, তাই না? ওকে এমন ভয় দেখিয়েছি আর এমন থাপ্পড় মেরেছি, 2 দিন আর জ্ঞান ফিরবে না ওর। সত্যি ওকে মেরেছ? হ্যাঁ, সত্যি মেরেছি। ওয়াও! ডিঙ্কা চিকা, উফ, শুনে খুব খুশি হলাম। এই বলে ভূতের সামনে উড়াধুরা নাচতে শুরু করলো মিম। মিমের নাচ দেখে ভূত অবাক হয়ে বলল, আরে আরে, কি হলো? তোমাকে নাকি আকাশ ভালোবাসে, তুমিও নাকি ওকে ভালোবাসো। ওকে মেরেছি তাতে খুশিতে নাচছো কেন? আরে কিসের ভালোবাসা? তোমাকে মিথ্যা বলেছি। আকাশ আমাকে ডিস্টার্ব করে, আমি ওকে ভালোবাসি না, তাই তোমাকে দিয়ে মায়ের খাওয়ালাম ওকে। ভূত বলল, হায় রে, মিথ্যা বলে একটা ছেলেকে ভয় দেখালে। তোমার মাথায় সমস্যা আছে। তোমার এখানে থাকলে ভূত হয়েও আমি পাগল হয়ে যাব। থাকো তুমি, আমি চললাম। আরে একটু শোনো, থামো। মিমের কথায় ভূত বললেন, কি হলো বলো? তখনই মিম এক লাফ দিয়ে দড়ি দিয়ে ভূতের পা বেঁধে ফেললেন আর দড়ির আরেক মাথা ওর নিজের পায়ে বাঁধলেন। বেঁধে মিম বললেন, এবার দেখি কি করে যাও। এখন গেলে আমাকে নিয়ে যেতে হবে। এবার তো আমি আকাশে উড়ব। ওহ, আকাশে উড়ে বেড়ানোর খুব শখ, তাই না? খুব শখ। মিমের কথা শুনে ভূত মিমের রুমের একটু উপরে উঠতে লাগলো। এদিকে ভূতের পায়ের সাথে মিমের পা বাঁধায় মিম উল্টো হয়ে ঝুলে রইলেন, পা উপরে মাথা নিচে। এরকম অবস্থায় ভূত বলে উঠল, এখন কেমন লাগছে? উঠতে ভালো লাগছে? আরে আরে, কি করছো? নিচে নামাও। ও ভূতমশাই, আমার উড়ার শখ মিটে গেছে। কেন, আরেকটু উড়ো, ভালো লাগছে না? আরে তাড়াতাড়ি নামাও, আমার ভুল হয়ে গেছে। না, নামাবো না, প্লিজ ভাই, নামাও। আমি কি তোমার ভাই? তুমি আমার নানা, দাদা, স্বামী, বয়ফ্রেন্ড সব। দয়া করে নিচে নামাও। উল্টো হয়ে থাকলে আর কতক্ষণ ঝুলবো বলো? এদিকে এই অবস্থায় হঠাৎ করে মিমের মা মিমের রুমে চলে আসে। এসে একটা চিৎকার দিয়ে বলে, মিম, কি করছি সেটা পরে বলছি, আগে আমাকে নিচে নামাও। মিমের কথায় মিমের মা মিমকে দড়ি কেটে নিচে নামালো। নিচে নামিয়ে মিমের মা বলল, এখন বলতো কি হয়েছে? তুই উল্টো করে ফ্যানের সাথে ঝুলেছিলি কেন? কথাটা শুনে মিম কি বলবে বুঝতে পারছে না, তাই বুদ্ধি করে মিম বলে উঠল, ইয়ে মানে মরতে। মরতে মানে? মরতে বলতে মরতে? তোমরা আমাকে বিয়ে দিতে চাও বললে না, কিন্তু আমি তো রাজি না, তাই মরতে ফ্যানের সাথে ফাঁসি দিয়েছিলাম। তাই না? ওই মানুষ ফাঁসি দেয় গলায় দড়ি দিয়ে, আর তুই পায়ে দড়ি বেঁধে মরতে গিয়েছিলি? কিভাবে মরলি? আমি তো দেখি তুই ফ্যানের মধ্যে দড়ি বেঁধে উল্টো হয়ে ঝুলছিলি। না মানে গলায় দড়ি দিতে গিয়ে ফাঁস দিলে যদি সত্যি সত্যি মরে যায়, তাই পায়ে দিয়েছি। হায় হায়, মিমের বাপ কই গেল? এসে শুনে যাও, তোমার মেয়ে আবল তাবল বলছে। কই গেলা? মিম বলল, মা মা প্লিজ, আব্বাকে ডেকো না, বাবাকে ডেকো না প্লিজ। মা, আসলে আমি সত্যি বলছি, আমি এমনি মজা করছি। এগুলো সত্যি, বিশ্বাস করো। বাবাকে ডাকবা না, আর কখনো এরকম করবো না, কথা দিলাম। সত্যি তো? আর কখনো এরকম পাগলামি করবি না তো? না, কথা দিলাম। ঠিক আছে, এখন দরজা দিয়ে শুয়ে পড়। এই বলে মিমের মা চলে গেল। মিম দরজা লাগিয়ে বিছানায় বসে রাগে মনে মনে বলতে লাগলো, ভূতের বাচ্চা ভূত, তোকে একবার পাই, তারপর দেখিস কি অবস্থা করি। মা রুমে আসতে আমাকে ফ্যানের সাথে উল্টো করে ঝুলিয়ে রেখে পালিয়েছে। আরেকবার কাছে আসুক, বোঝাবো মজা। যাই হোক, কিছুক্ষণ পর মিম ঘুমিয়ে পড়ল। কতক্ষণ ঘুমিয়েছে সে জানে না। হঠাৎ মিমের ঘুম ভেঙে যায় হালকা ঠান্ডায়। ঘুম ভাঙতেই মিম ফিল করে মিষ্টি মিষ্টি বাতাস তার শরীর ছুঁয়ে যাচ্ছে। মিম চোখ মেলে তাকায়। চোখ খুলতেই মিম দেখে ভূত তার পাশে বসে মুচকি মুচকি হাসছে। এটা দেখে মিম বলে, ভূতের বাচ্চা ভূত, পেয়েছে তোমাকে। ওই ভূত, আমাকে ওভাবে ফ্যানের সাথে উল্টো করে ঝুলে রেখেছো কেন? তোমার জন্য মা আমাকে কতগুলো বকা দিয়েছে। এখন কোথায় যাবা? এখন তোমার চুল টেনে ছিঁড়ে ফেলবো, নাক টেনে লম্বা করব। তাই নাকি? আমার চুল আর নাক টেনে লম্বা করার আগে তুমি দেখো তুমি কোথায়। ভূতের কথা শুনে মিম খেয়াল করলো, আরে এটা কোন জায়গা? ও
মা গো, আমি কোথায়? এটা কোন জায়গা? তুমি গাছের ডালে শুয়ে আছো। কি? মা গো, পড়ে যাবো না তো? এই, আমি কি এখানে কিভাবে আসলাম? আমি বাড়ি যাব। আরে ভয় পেও না, আমি তোমাকে আমার রাজ্যে নিয়ে আসছি। ভয় পেও না, তোমাকে আবার রেখে আসবো। কি? আমি ভূতের রাজ্যে কখন এলাম? কিভাবে এলাম? তোমাকে ঘুমের মাঝে নিয়ে আসছি। এখন তুমি বিশাল একটা গাছের ডালে বসে আছো। এটা 200-300 বছরের পুরনো গাছ। ও ভূত, আমাকে ঘুমের মাঝে নিয়ে আসছো কেন? আমাকে বলে নিয়ে আসতা, উড়ে উড়ে আসতাম। হায় রে, তোমার উড়ার শখ এখনো মেটেনি, তাই না? না, মেটেনি। আমি ভূতের রাজ্যে। আচ্ছা, আমাকে গাছ থেকে নিচে নামাও। তোমাদের রাজ্যটা একটু ঘুরে দেখি, বাকি ভূতগুলোর সাথে আলাপ করি, গল্প করি। শুরু হলো তোমার পাগলামি, তাই না? আমি তোমাকে ভালোবাসি তাই কিছু বলি না। বাকি ভূতগুলো এসব মানবে না, মেরে ফেলবে তোমাকে। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? আমি যদি প্লাস্টিকের পাখা আমার শরীরে লাগিয়ে নিই, তাহলে কি আমি উঠতে পারবো? আর ভালো করে মেকআপ করব, তাহলে সবাই ভাববে আমি পড়ি। তখন তোমাদের রাজ্যে থাকতে পারবো। তোমার মা বাবা তোমার জ্বালা সহ্য করে কিভাবে? তোমার তো দেখি কোনো ভয় নেই। চলো চলো, তোমাকে রেখে আসি। এখনই রেখে আসবা? ঠিক আছে, তোমার পিঠে উঠে বসি, তারপর উড়ে উড়ে যাও। তোমাকে এখানে এনে কি যে ভুল করেছি, ভূত হয়ে তোমার জ্বালা সহ্য করতে পারছি না। কই, আমি তোমাকে জ্বালালাম? ওইদিকে দেখো, একটা ভূত কি জানি খাচ্ছে। কোনো পশু টশু হবে, তাই না? ওকে দেখে তোমার ভয় হচ্ছে না? তুমি মানুষ না হয়ে পেতনি হলে ভালো হতো। সেটা ভালো হতো, তবে তোমাকে সহজে বিয়ে করতে পারতাম। অনেক হয়েছে, চলো তোমাকে রেখে আসি। না, আমি যাব না, আমার গলা শুকিয়ে গেছে, কিছু খেতে দাও। ওহ আচ্ছা, তাই, ওয়েট করো। এই বলে 1 মিনিটের জন্য বাতাসে মিলে গেল, আবার তাড়াতাড়ি চলে আসলো। এসে মিমের হাতে একটা বোতল দিয়ে বলল, নাও এটা খাও। ভূতের কথায় মিম বোতলটা নিয়ে সেটার ভিতরে থাকা পানি খেয়ে নিল। পানিটা খাবার পর বলল, বাহ, দারুণ খেতে। কি এটা? মিষ্টি লাগে। গরুর মুত। কি? গরুর মুতের সাথে চিনি আর সুগন্ধি মিশিয়ে দিয়েছি। ওয়াক্থু, ছি ছি, সেটা কি খেলাম? শেষমেশ কিনা গরুর মুত। শালা ভূতের বাচ্চা, আজকে তোর রাজ্যে তোকেই মার খাওয়াবো। এই বলে মিম চিৎকার দিয়ে বলতে লাগলো, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। এই ভূতটা আমাকে জোর করে ধরে আনছে রেপ করার জন্য। কেউ বাঁচাও, আমাকে মেরে ফেলবে। চিৎকার করো দেখি কে আসে। এটা তোমাদের পৃথিবী পাওনি যে হুদাই চিৎকার দিলে লোকজন এসে জড়ো হবে। দাও, চিৎকার দাও। আমাকে মেরে ফেললো, কেউ কি নেই এখানে? ভূত বলল, এই চুপ। ওটা গরুর মুখ ছিল না, ওটা মিষ্টি পানি, সুগন্ধি লাগানো ছিল। ওহ তাই বলো? তাই তো বলি, আমার রোমান্টিক ভূতটা আমাকে উল্টোপাল্টা কিছু খাওয়াতেই পারে না। অনেক হয়েছে, দেখি তোমার কপালটা। এই বলে মিমের কপালে ভূত তার আঙুল রাখলো। আঙুল রাখার সাথে সাথে মিমের আর কিছুই মনে নেই। মিমের যখন ঘুম ভাঙে তখন মিম দেখে সে বিছানায় নয়, তার রুমের আলমারির ওপর শুয়ে আছে। মিম আলমারির ওপরে শুয়ে আছে, নিচে দাঁড়িয়ে মিমের দিকে তাকিয়ে আছে মিমের মা আর বাবা। মিম তার মা বাবার দিকে তাকিয়ে বলল, মা বাবা, কি হয়েছে তোমরা আমার রুমে? সাথে কি তোর রুমে আসছি? সকাল হয়ে গেছে, অনেকক্ষণ ধরে ডাকছি, তুই শুনছিলি না। উপায় না পেয়ে দরজা ভেঙে ভিতরে আসছি, এসে দেখি তুই বিছানায় নেই, আলমারির ওপরে শুয়ে আছিস। এবার কি হবে মনে মনে ভাবতে থাকে, মিম এই ভূতের বাচ্চা আমাকে বিছানায় না রেখে আলমারির উপর রেখে গেছে। শালা ভূত না হয়ে মানুষ হলে নির্ঘাত আমার হাতে মারা পড়তো। না মানে, আমি বিছানায় শুয়েছিলাম, হঠাৎ করে আমার বিছানায় একটা তেলাপোকা চলে আসে। আর তুমি তো জানো আমি তেলাপোকা দেখে অনেক ভয় পাই। তেলাপোকা দেখে আমি তাড়াহুড়ো করে আলমারির উপরে উঠে পড়ি। মিমের বাবা বলল, সেটা না হয় বুঝলাম, কিন্তু তুই আলমারির উপরে উঠলি কিভাবে? লাফ দিয়ে ভয়ে এক লাফে উঠেছি। দেখেছো মিমের বাপ, বলেছিলাম না তোমার মেয়ের কি জানি হয়েছে, ওর মাথায় সমস্যা। চলো ওকে কবিরাজের কাছে নিয়ে যাই। কবিরাজের কাছে কেন? শখ করে কি একদিন আলমারির উপরে উঠতে পারি না? তুই চুপ কর, নিচে নাম তাড়াতাড়ি, বাবা বলল। নিচে কিভাবে নামবো? কেন, লাফ দিয়ে নাম, যেভাবে লাফ দিয়ে উঠেছিলি। না মা, পা ভেঙে যাবে, মই দাও। মিমের কথায় মিমের বাবা একটা মই এনে মিমকে বলেন যে এবার নিচে নেমে আয়। মিম আর কথা না বাড়িয়ে নিচে নেমে এলে নিচে নামতেই মিমের মা বললেন, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা করে নে, কবিরাজের বাড়ি যাব, কোনো কথা শুনবো না, যা এক্ষুনি। মিমের মা বাবার কথায় মিম ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে নিল। রুমে গিয়ে রেডি হতে হতে ভাবলো, এখন কি হবে? এখন যদি কবিরাজের বাড়িতে যায় আর কবিরাজ যদি ভূতের ব্যাপারে মা বাবাকে সব বলে দেয়, তখন কি হবে? কিন্তু কিছু করার নাই। শেষমেশ রেডি হয়ে মিম তার বাবা মায়ের সাথে চলে গেল কবিরাজের বাড়িতে। কবিরাজের বাড়িতে যাবার পর মিমের মা কবিরাজকে বললেন, কবিরাজ সাহেব, আমার মেয়েটাকে ভালো করে দেখুন, ও গত 2 দিন ধরে উল্টোপাল্টা কী সব করছে। মিমের মায়ের কথা কবিরাজের মিমের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, সমস্যা আছে। এদিকে সমস্যা আছে কথাটা শুনে মিম ভাবতে লাগলো, হায় হায়, এবার বুঝি ধরা পড়ে যাব, কবিরাজ বুঝি সব বলে দিবে। ঠিক তখনই কবিরাজ বলে উঠল, সমস্যা আছে, আপনাদের মেয়ে মনে হয় স্বপ্নে একটু একটু ভয় পায়, তাই এসব করে। চিন্তা করবেন না, আমি একটা তাবিজ দিচ্ছি, এটা ওর বাম হাতে বেঁধে দিবেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর বেশি সমস্যা হলে আমাকে ডাকবেন, আমি আপনাদের বাড়িতে যাব। কবিরাজের কথা শুনে একটা তাবিজ নিয়ে মিম ও তার বাবা মা বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসে মিমের মা মিমের হাতে তাবিজটা বেঁধে দিলেন। মিম হাতে তাবিজটা পড়তে চায়নি, তবুও পড়তে হলো। যাই হোক, সেই রাতের ঘটনা।
রাতের খাবার শেষে মিম অপেক্ষা করতে থাকে ভূত আসবে কিনা, কিন্তু তার হাতে তো তাবিজ বাঁধা। মিম তবুও অপেক্ষা করতে থাকে। বেশ কিছুক্ষণ পর মিমকে অবাক করে দিয়ে ভূত চলে আসে মিমের রুমে। ভূতকে দেখে মিম অবাক হয়ে বলে, আরে ভূত, তুমি কিভাবে আসলা? কেন, রোজ রোজ যেভাবে আসি সেভাবে? কিন্তু আমার হাতে তো তাবিজ বাঁধা, জানো না? মা বাবা আমাকে জোর করে কবিরাজের বাড়ি নিয়ে গেছে। ভাগ্য ভালো কবিরাজ কিছু বুঝতে পারেনি। তা বুঝবে কি করে, কারণ কবিরাজটা তো আমি ছিলাম। মানে মানে আমি কবিরাজ রূপ নিয়ে সেখানে ছিলাম। তোমরা আসল কবিরাজের কাছে পৌঁছাতে পারোনি। আমি কবিরাজ সেজে তোমাকে এমনি এমনি তাবিজ দিয়েছি। আরে বাহ, এই না হলে আমার রোমান্টিক ভূত। শালা, তুমি তো মানুষের চেয়েও রোমান্টিক বেশি। এতদিন কই ছিলে? আরও আগে কেন দেখা দাওনি? আরে, আরও আগে দেখা হলে তো তোমার জ্বালা সহ্য করতে না পেরে পাগল হয়ে গাছের ডালে ঝুলে থাকতাম। আমি এতটা জ্বালাই না। নাও, তোমার জন্য মাংস রেখে দিয়েছি, খাও। দাও দাও। বাহ, খুবই দারুণ খেতে, খুব মজা। কিসের মাংস? কিসের আবার? ব্যাঙের? ওহ, খুব টেস্ট, খুব টেস্ট। কথাটা শুনে মিম মনে মনে বলে উঠল, ভূতের বাচ্চা ব্যাঙ চেনে না মনে হয়, তাই এরকম করে খাচ্ছে। খাওয়া শেষ। সত্যি কি ব্যাঙের মাংস এগুলো? আরে না, মুরগির। তোমাকে এমনি বললাম। আচ্ছা, সেটা যাই হোক, তোমাকে একটা কথা বলবো ভাবছি। কি কথা বলো? আমার সত্যি একটা বয়ফ্রেন্ড আছে। তুমি আমার জীবনে আসার আগে থেকে আমরা দুইজন দুইজনকে ভালোবাসি। তাই না? আমাকে বোকা বানানোর ধান্দা করছো আবারও, তাই না? না, এটা সত্যি। কে সে? কি করে? কিছু করে না, গল্প লেখে। নাম কি ওর? ওর নাম নিশাদ। ও আচ্ছা, দেখে আসি তোমার ভালোবাসার মানুষটাকে। না, যাবে না, তুমি নিশাদের কাছে যাবে না, আর কোনো ভয়ও দেখাবে না। কিন্তু মিমের কথা না শুনে ভূত চলে গেল নিশাদের কাছে। নিশাদ তো আমি গল্পের মধ্যে ঢুকে গেলাম। মিম, ভূত ও আমি এই তিনজনকে নিয়ে এই মজার গল্পটা পড়তে থাকুন, বুঝবেন। যাই হোক, মিমের কাছ থেকে ভূত চলে আসলো আমার কাছে। রাত 12টা কি 1টা হবে। সে রাতে আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ কে যেন আমাকে ডাকছে, এই যে ওঠো, আর কত ঘুমাবে? কথাটা শুনে ঘুমের ধান্দায় আমি বললাম, বাবা ডাকছো কেন? আরেকটু ঘুমাতে দাও প্লিজ। আমার কথা শুনে সে বলে উঠল, আমি তোর বাবা না রে, চোখটা খুলে দেখ একবার। কথাটা শুনে চোখ খুলে তাকাতেই এক লাফে বিছানা থেকে উঠে দাঁড়ালাম। কে আপনি? কে বলুন? আমার কথার জবাবে উনি বললেন, আমি ভূত। ভূত মানে? ভূত মানে ভূত? ভূতের মুখে ভূত কথাটা শুনে চিৎকার দিতে যাব, ঠিক তখনই ভূত বলে উঠল, এই দাঁড়া দাঁড়া, চিৎকার দিবি না, চিৎকার দিলে মেরে ফেলবো। ঠিক আছে, কি বলবেন বলেন। তুই কি মিমের বয়ফ্রেন্ড? হ্যাঁ, আমি মিমকে ভালোবাসি। ওকে ভুলে যা, কারণ আমি মিমকে ভালোবাসি। কি? আপনি ভূত হয়ে আমার জিএফ এর পেছনে কেন লাগলেন? কোনো ভূতনিকে বিয়ে করুন না ভাই। আমি মিমকেই চাই, ওকে ভালোবাসি। তুই নাকি মিমকে ভালোবাসিস, তাই তোকে দেখতে এলাম। ভূতের মুখে কথাটা শুনে মনে সাহস এনে বলে উঠলাম, ওহ, তাহলে আমাকে দেখতে আসিস। এই শোন, কি ভেবেছিস তুই ভূত বলে তোকে দেখে ভয় পাবো? আরে আমি হলাম 4G বয়, মেয়েদের ক্রাশ, ব্লুটুথ বয়। তুই আমার কি করবি রে? ভূত বলল, তাই নাকি? কিরকম 4G বয় তুই? তা তো দেখতেই পাচ্ছি। আমাকে দেখে তোর লুঙ্গি ভিজে গেছে কেন? ভয়ে লুঙ্গিতে মুতে দিয়েছিস নাকি? না মানে, আমি মাঝে মধ্যে ইচ্ছা করে বিছানায় বা নিজের লুঙ্গিতে মুতি। কেন কেন? ওই ছোটবেলায় বিছানায় কত মুততাম, বড় হয়ে কি ওসব ভুলতে পারি, তাই আর কি। শালা পাগল, এসব আবল তাবল কথা বাদ দে। মিমকে ভুলে যা, নইলে উল্টো করে গাছের ডালে ঝুলিয়ে রাখবো। ভূতের কথা শুনে মনে মনে ভাবলাম, আমাকে ভয় দেখাচ্ছে। আমি কোথায় যেন পড়েছিলাম, শরীর নাপাক থাকলে ভূত কাছে আসতে পারে না। আমার শরীরে তো প্রস্রাব লেগে আছে, ও এখন আমার কাছে আসতে পারবে না, যাই বলি না কেন। এই ভেবে ওকে বললাম, কি করবি কর, দেখি, আয় কাছে আয়। আমার কথা শুনে ভূত আমার দিকে এগিয়ে আসতে লাগলো। এটা দেখে আমি বললাম, আয় আয়, কাছে আয়, পারলে কাছে আয়। আমার কথা শুনে ভূত বলল, তোর কাছে যেতে পারবো না। তোকে কে বলল? এই হাদিস কই পাইলি? আমি বললাম, ভূতের মুভিতে দেখেছি। এটা কি মুভি পাইলি নাকি? এটা বাস্তব। আমি তোর সামনে এখন ধরে তোর সব রক্ত খেয়ে ফেলবো। তাহলে আমার রক্ত খাওয়া হবে, আর মিমকেও আমি পাবো। আমাদের মাঝে আর কেউ থাকবে না। কথাটা শুনে আমি কাঁপতে কাঁপতে বললাম, ভূত ভাই, এত কিছু থাকতে আমার রক্ত খেয়ে কি হবে? এর চেয়ে কুত্তার রক্ত খান, কুত্তার রক্ত খুব স্বাদ। ঠিক আছে, তাহলে তোকে মানুষ থেকে কুত্তা বানাই, তারপর তোর রক্ত খাই। না না না, এই কাজ করেন না। আপনি আমার পেছনে কেন লাগলেন? আমি কি ক্ষতি করেছি আপনার? তোর অপরাধ, তুই মিমকে ভালোবাসিস। ওকে তো আমি পছন্দ করি। তুই ওকে ভুলে যা। না, সব পারবো, ওকে ভুলতে পারবো না। সব কিছু পারবি? মিমের জন্য সব কিছু করতে পারবো, সব সব। ওকে ডিম পেড়ে দেখা? এটা কিভাবে সম্ভব? আমি কি হাঁস নাকি? আচ্ছা, তাহলে পাখির মতো উড়ে দেখা? পারবো না। কিছুই পারবি না, তাহলে বললি কেন? তোর মিমকে ভালোবাসা বের করছি। এই বলে ভূত আমার কাছে এসে আমার হাতটা ধরল। তারপর আমার আর কিছুই মনে নেই। আমার যখন ঘুম ভাঙে তখন দেখলাম সকাল হয়ে গেছে, কিন্তু অবাক করার বিষয় হলো আমি রুমে নেই। আমি আমাদের রুমের টিনের চালে শুয়ে আছি। হায় হায়, আমি এখানে আসলাম কি করে? আমি তো আমার রুমে বিছানায় শুয়েছিলাম। নিশ্চয়ই ও ভূতটার কাজ। ভূত আমাকে টিনের চালে রেখে গেছে। ভূতের বাচ্চা ভূত। মা, ও মা, কই তুমি? তাড়াতাড়ি আসো। আমার ডাকে মা রুম থেকে বেরিয়ে এসে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে বললেন, নিশাদ, তুই টিনের চালে কি করিস? এখন কি বলি?
মাকে তো কিছু একটা বলতে হবে, তাই মাকে বললাম, মানে মা, টিনের চালে উঠে দেখেছিলাম কোনো ফুটো আছে কিনা, বৃষ্টির সময় বৃষ্টি পড়ে তো তাই। তা না হয় বুঝলাম, কিন্তু এখানে বালিশ কেন? রে, এই বুঝি ধরা পড়ে যাব। না মানে মা, রুমে অনেক গরম লাগছিল তাই টিনের চালে শুয়ে শুয়ে বাতাস খাচ্ছি। হায় রে পাগল ছেলে, কি যে বলছিস আবল তাবল। নিচে নেমে আয় এক্ষুনি, মই এনে দাও। আমার কথায় মা মই এনে দিলেন। আমি নিচে নামলাম। ভূতের বাচ্চা আমার পেছনে লাগা, ওকে দেখে নেব, তার আগে মিমের সাথে কথা বলতে হবে। এইভাবে সকালে নাস্তা করে মিমকে ফোন দিয়ে বললাম দেখা করতে। কথা মতো আমি মিমের সাথে দেখা করলাম। মিমের সাথে দেখা হতেই চমকে উঠলাম, কারণ যেখানে মিমের সাথে দেখা করব সেখানে গিয়ে দেখি একরকম দেখতে দুইটা মেয়ে বসে আছে, দুটাই মিমের মতো দেখতে। পড়লাম এক ঝামেলায়। মিমের আবার জমজ বোন আছে নাকি, আগে তো জানতাম না। যাই হোক, ওখানে গিয়ে বললাম মিম। আমার কথা শুনে দুজনেই বলে উঠল হ্যাঁ বলো। ওদের কথা শুনে মাথা চুলকাতে চুলকাতে জিজ্ঞাসা করলাম কে আসল মিম, আমি কি দেখছি এসব? আমার কথা শুনে দুজনে বলে উঠল নিশাত, আমি মিম। আরে বড় ঝামেলায় পড়লাম তো। তোমরা কি সত্যি করে বলো তো কে আসল মিম? আমার কথা শুনে দুজনেই আবারও একসাথে বলে উঠল নিশাত, আমি আসল মিম, এই মেয়ে কে আমি জানি না। এই বলে দুইজনে আমার সামনে মারামারি শুরু করলো, দুইজনের চুলের মুঠি ধরে। এদের এরকম অবস্থা দেখে কি করবো বুঝতে পারছি না, তাই দুজনকে ধমক দিয়ে বললাম থামো দুজনেই, থামো, কি শুরু করেছো এগুলা? এমন অবস্থায় হঠাৎ করে পেছন থেকে কেউ বলে উঠল নিশাত। কথাটা শুনে পেছনে তাকিয়ে দেখি মিম। মিম তুমি? আমি ভুল দেখছি না তো? তুমি যদি মিম হও তাহলে তোমার মতো দেখতে ওরা দুজন কে? কোথায়? আমি এই যে এখানে বলে সামনের দিকে ঘুরে দেখি এখানে কেউ নেই। আরে মেয়ে দুটো কোথায় গেল? এখানেই তো ছিল। মিম বিশ্বাস করো, আমি একটু আগেই দেখেছি। মিম বলল নিশাত তুমি থামো, বুঝতে পেরেছি তুমি যাদের দেখেছো ওরা ভূত, মানে ভূত আমার রূপ নিয়ে তোমার সামনে আসছে। আরে ঠিক বলেছ, সেটাই হবে। আমি তোমাকে এখানে ডেকেছি এই ভূতের বিষয়ে কথা বলার জন্য। হঠাৎ ভূত তোমার পেছনে লাগলো কেন? এদিকে আমার পেছনে লেগেছে, আমাকে ভয় দেখাচ্ছে। আমিও তো জানি না হঠাৎ করে ভূত আমার কাছে আসছে। আচ্ছা, ও আমার বন্ধুর মতো, আমি ওকে বলে দিব তোমাকে যেন আর ভয় না দেখায়। দেখো, ও যদি আরেকবার আমার কাছে আসে তাহলে কিন্তু ওর খবর করে ছেড়ে দিব। এই বলে আমি বাসায় চলে আসলাম। মিম ও বাসায় চলে গেল। সে রাতে মিমের কাছে ভূত আসলো। ভূতকে দেখে মিম বলল আসছো? আচ্ছা, তোমাকে মানা করার পরও কেন নিষেধের কাছে গেছো? ওকে ভয় দেখিয়েছো? ও যদি এখন কবিরাজের কাছে যায় কি হবে? না, যাবে না। যাবে, ওর খুব সাহস। কি যে সাহস তা তো দেখেছি। আমাকে দেখে লুঙ্গিতে মুতে দিয়েছে, তার নাকি আবার সাহস। তুমি তো ভয়ানক রূপে ওর সামনে গেছো, ও ভয় পাবে না তো কি করবে? তোমাকে ভালোবাসবে। এমন অবস্থায় মিমের মা হঠাৎ করে দরজাটা খুলে মিমের দিকে তাকিয়ে রইলেন। এটা দেখে মিম মনে মনে বলল সর্বনাশ, আজকে শেষ, আজকে ধরা পড়ে গেলাম। ভূত তো আমার সামনে, এখন কি হবে? মা বুঝি দেখে ফেললো। কিছু না বুঝে মিম ওর মাকে বললেন মা, তুমি হঠাৎ আমার রুমে কি মনে করে আসলে? ও আমার বন্ধু। আচ্ছা মা, তুমি কি কিছু দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছে না বলেই তো তোর দিকে তাকিয়ে আছি। আমি এতক্ষণ এই রুম থেকে জানালার ফাঁক দিয়ে দেখছি তুই কার সাথে যেন কথা বলছিস, কিন্তু রুমে তো কেউ নেই। কথাটা শুনে মিম মনে মনে বলল যাক বাবা, বাঁচলাম। মা মনে হয় ভূতকে দেখতে পাচ্ছে না, আমি ছাড়া মনে হয় কেউ ওকে দেখতে পায় না ও দেখা না দিলে। মিম ওর মাকে বলল মা, আসলে হয়েছে কি, আমার তো নাটক দেখতে অনেক ভালো লাগে, নাটক অনেক পছন্দ, তাই একা একা কথা বলে নাটক করছিলাম। কি নাটক করেছিলি? দাঁড়া, তোর নাটক আমি বের করছি। ঝাড়ুটা কোথায় গেল রে? মা মা মা, সত্যি বলছি, এই যে নাকে ধরলাম, বিশ্বাস করো। সবাই তো কানে ধরে বলে, তুই নাকে কেন? অন্য স্টাইল নিলাম। এই যে নাকে কানে সবখানে ধরে বললাম সত্যি। তোর মাথা গেছে, মেন্টাল হয়েছিস তুই। মনে হয় কালকে তোকে মানসিক হাসপাতালে পাঠাবো, রাতটা শেষ হোক। এই বলে মিমের দরজায় তালা লাগিয়ে চলে গেলেন মিমের মা। এদিকে মিমের এই অবস্থা দেখে মুচকি মুচকি হাসছে ভূত। ভূতকে হাসতে দেখে মিম বলল মা, আমাকে কত কথা শোনালো, মেন্টাল বললো, আর তুমি হাসছো? হাসবো না তো কি কান্না করব? এখন কি হবে, কাল সকালে যদি সত্যি সত্যি কোনো মানসিক হাসপাতালে পাঠিয়ে দেয় তখন কি হবে? সেই চিন্তা করো না, ওটা আমি দেখে নিব। কি করবা তুমি? কাল সকালে কবিরাজ সেজে এসে তোমার মা বাবাকে উল্টো পাল্টা বুঝ দিয়ে যাব, তুমি চিন্তা করো না। তাই নাকি? বুদ্ধিটা মন্দ না। তুমি এখন চলে যাও, আমি একটু ঘুমাই, সকালে দেখা হবে। এ বলে ঘুমিয়ে পড়ল মিম। ভূতও চলে গেল। সকালে কথা মতো ভূত একটা কবিরাজের রূপ নিয়ে মিমের বাসায় এলো। মিমের বাসায় এসে ভূত দেখলেন সে আসার আগে মিমের বাসায় কোনো কবিরাজ জানিয়ে এসেছে। ভূত মনে মনে ভাবে এখন কি হবে, আমি আসার আগেই তো অন্য কবিরাজ এসেছে, এখন বুঝি ধরা পড়েই যাব। এদিকে ভূতকে দেখে মিমের বাড়ির সবাই অবাক হয়ে বলে উঠলেন আরে আপনি আবার কোন কবিরাজ, এখানে কি চান? মিমের মায়ের কথা শুনে ভূত এদিক সেদিক তাকাতে লাগলো, এই বুঝি ধরা খেয়ে যাবে। এখানে আপনাদের আরেকটা কথা বলে রাখি, গতকাল রাতে মিমকে যখন ভূতটা বলেছিল সকালে কবিরাজ সেজে আসবে, সেই কথাগুলো আমি মিমের রুমের বাইরে থেকে লুকিয়ে শুনেছিলাম। তাই ভূত কবিরাজ সেজে আসার আগে মিমের বাড়িতে আমি কবিরাজ সেজে এসেছি। এখন ভূতকে ধরিয়ে দেবার পালা। ভূত আসার পর আমি হঠাৎ করে মিমের মা বাবাকে বলে উঠলাম আন্টি আঙ্কেল, ওনাকে ভিতরে আসতে দেন। এই ভেবে মনে মনে বলি আজকে পেয়েছি তোকে, ভূতের বাচ্চা, আমাকে ভয় দেখানো তাই না, আজকে বুঝবে মজা। এই বলে আমি মিমের মা বাবাকে বলে উঠলাম আপনারা সবাই বসুন, আমি বলছি আসল ঘটনা কি।
এই বলে মিছিমিছি কিছুক্ষণ চোখ বন্ধ করে চিৎকার দিয়ে বলে উঠলাম, ও আছে, এখানেই আছে, ও আছে। আমার কথা শুনে মিমের মা বলে উঠল, কি আছে কবিরাজ বাবা? ওনার কথার জবাবে আমি বললাম, আপনার মেয়েকে একটা ভয়ঙ্কর ভূতে ধরেছে, সেই ভূতটা এখানেই আছে। মিমের মা বলল, ভূত? কোথায় ভূত? বলুন কবিরাজ বাবা। এই যে আপনার পাশেই দাঁড়িয়ে আছে, একটু আগে যে কবিরাজ সেজে আপনাদের বাড়িতে আসছিল, সেই হলো ভূত, মানুষের রূপ নিয়ে আসছে। কথাটা শুনে মিমের বাবা বলল, কি এই হলো ভূত? মিমের মা, দড়ি নিয়ে আসো, আজকে ভূতকে বেঁধে ফেলবো। মিমের বাবার কথা শুনে আমি বললাম, দাঁড়ান আঙ্কেল, ভূতকে বেঁধে রাখতে পারবেন না। তখন মিমের মা বলল, তাহলে আপনি কিছু একটা করুন কবিরাজ বাবা, আমার মেয়েকে বাঁচান। এদিকে মিম বুঝে গেছে আমিও কবিরাজ সেজে আছি, ভূতও কবিরাজ সেজে আছে। মিম একবার আমার দিকে তাকায়, একবার ভূতের দিকে। কি হতে চলেছে এখন? মিমের মায়ের কথা শুনে আমি বললাম, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি এই ভূতটার ব্যবস্থা করছি। এ বলে চোখ বন্ধ করে মিছিমিছি হুদায় বিড়বিড় করছি। ওরা ভাবছে আমি মনে হয় মন্ত্র পড়ছি, কিন্তু না, আমি মনে মনে হিন্দি গান করছিলাম। যাই হোক, এভাবে চোখ বন্ধ করে বিড়বিড় করার সময় হঠাৎ করে মিমের মা চিৎকার দিয়ে বলল, ও কবিরাজ বাবা, আপনি এমন বেলুনের মতো শূন্যে উঠছেন কিভাবে? মিমের মায়ের কথাটা শুনে চমকে গিয়ে চোখ খুলে দেখলাম আমি সত্যিই শূন্যে ভাসছি। ও মাগো, আমি শূন্যে ভাসছি কিভাবে? আরে কেউ নিচে নামো, আমাকে, পড়ে যাবো তো। আমার কথা শুনে মিমের মা বলল, কি হলো আপনার কবিরাজ সাহেব, আপনি শূন্যে গেলেন কি করে? মিমের মায়ের কথা জবাবে আমি বললাম, জানেন আন্টি কিভাবে আসলাম, কেউ নিচে নামাও। মা, ও মা, কোথায় তুমি, আমাকে বাঁচাও। মিমের মা বলল, আরে আরে কবিরাজ মশাই, আপনি আপনার মাকে ডাকছেন কেন? আপনি তো কবিরাজ, মঞ্চ পড়ে নিচে নেমে আসুন। আরে আন্টি, আমি কোনো কবিরাজ টবিরাজ নই। তাহলে কি আপনি? আমি আপনার হবু জামাই, আপনার মেয়ের বয়ফ্রেন্ড। হতচ্ছাড়া, কি? তুই আমার মেয়ের বয়ফ্রেন্ড? আমার ঝাড়ুটা করে আজকে ঝাড়ুর বাড়ি খাবি তুই। আরে আগে আমাকে তো নিচে নামান, শূন্যে ভাসছি আমি, কখন না জানি নিচে পড়ে কোমরটা ভেঙে যায়। নিচে নামাবো না? তোর শাস্তি এটাই, তুই উপরে ভেসে থাক, আমি মই দিয়ে উপরে উঠে তোকে ঝাড়ু পেটা করে আসি। আরে আন্টি, আপনার কি কোনো মায়া দয়া নাই? হবু জামাইয়ের জন্য একটুও মায়া হয় না? এদিকে পাশে ভূত আমার দিকে তাকিয়ে হাসছে। আমি বুঝতে পারছি, সব বুঝতে পারছি, এইসব শালা ভূতের কাজ। উপায় না পেয়ে বললাম, ভূত, ভূত ভাই, ভূত ভাই, আমাকে নিচে নামান না, আমি তো আপনার সাথে মজা করছিলাম, আর কখনো আপনার পেছনে লাগবো না, নিচে নামান আমাকে, শূন্যে আর কতক্ষণ থাকবো? আমার কথা শুনে ভূত মুচকি মুচকি হাসছে। একটু পর আমি শূন্যে ফ্যানের মতো ঘুরতে লাগলাম। ও মাগো, আমি ফ্যানের মতো ঘুরছি, কেউ বাঁচাও আমাকে, মরে যাবো তো, আমার মাথা ঘুরছে, কেউ নিচে নামাও। আমার কথা শুনে মিমের মা বলল, ঠিক হয়েছে, আমার মেয়ের সাথে প্রেম করা এখন বুঝ কেমন মজা, আর একটু জোরে ঘুরলে বাতাস লাগবে, যা গরম পড়েছে। আপনি মানুষ নাকি অন্য কিছু? বলে উঠলাম আমি। আমাকে নিচে নামান। মিম, তুমি একটা ব্যবস্থা করো, তোমার মাকে বুঝাও। আমার কথা শুনে মিম ওর মাকে বলল, মা, নিঃশ্বাস শূন্যে ঘুরছে, চলো আমরা ওকে নিচে নামাই। তুই চুপ থাক, ওর শিক্ষা পাবার দরকার। শিক্ষা কি আমি একা পাবো? ভূত পাবে না? ভূতও তো আপনার মেয়েকে ভালোবাসে, ওকে ঝাড়ু পিটা করেন না কেন? ওকে কাছে পেলে তো ঝাড়ু পিটা করতাম ঠিকই, কিন্তু ও তো নেই, ও আপনার পাশে আছে, দেখতে পাচ্ছেন না বুঝি? ও বুঝেছি, ও শুধু আমাকে দেখা দিচ্ছে, তাই আমি দেখছি। ওই শালা ভূত সাহস থাকলে মিমের মায়ের সামনে আয়, আমাকে নিচে নামা। আমার কথা শেষ হতে না হতেই হঠাৎ করে আমাকে শূন্য থেকে মিমের মায়ের শরীরের ওপর ধপাস করে ফেলে দিলেন। আমি ধপাস করে মিমের মায়ের শরীরের ওপর এসে পড়লাম। ও মাগো, গেল গেল গেল, আমার কোমরটা ভেঙে গেল, বলে উঠল মিমের মা। এদিকে মিমের মায়ের শরীরের ওপর পড়ে আমার পায়ে ব্যথা পেয়ে চিৎকার দিয়ে উঠলাম। ওদিকে মিমের মা কোমরে ব্যথা পেয়ে বলল, হতচ্ছাড়া, আমার উপরে পড়া, দাঁড়া বের করছি। এ বলে হাতে থাকা ঝাড়ু নিয়ে আমাকে পেটাতে লাগলো। আর কতক্ষণ পেটানি খাবো, তাই উঠে বাড়ির দিকে একটা দৌড় দিলাম। এটা কোনো কথা? ভূতকে ধরিয়ে দিতে চেয়েছিলাম, শেষমেশ আমি মাইর খেলাম। এই ভূতের বাচ্চাকে আমি ছাড়বো না, এ বলে বাড়িতে চলে গেলাম। সে রাতে সেই ভূতের বাচ্চা আমার রুমে আসলেন। ওকে দেখে আমি বললাম, কিরে, তুই আবার কি চাস এখানে? কিরে, কেমন লাগলো আমাকে ধরিয়ে দিতে চেয়েছিলি যে? মিমের মায়ের কাছে উল্টো তোকে মায়ের খাওয়ালাম, কেমন লাগলো? খুব ভালো লেগেছে। তোকে আমি ছাড়বো ভাবছিস? তোকে বাঁশ না দিলে আমার শান্তি হবে না। তুই পারবি আমার সাথে? তুই মানুষ, আমি ভূত, পারি কি না পারি যেদিন বাঁশ খাবি সেদিন বুঝবি। তুই মিমকে ভুলে যা, তাহলে তো সব ঝামেলা মিটে যায়। আমিও কোনো ঝামেলা করবো না। মিমকে আমি ভালোবাসি, ওকে কেন ভুলে যাবো রে? কখনো ভুলবো না। এত কিছু হবার পরও ভুলবি না? না, কি করবি তুই? এমন অবস্থায় আমার দরজায় বাবা খটখট করে উঠলেন। বললেন, নিশাত, রাতের বেলা কার সাথে কথা বলিস, দরজা খোল। বাবার কথাটা শুনে আমি ভূতকে বলে উঠলাম, এই চলে যা, এখন বাবা তোকে দেখলে ভয় পাবে। তুই মিমকে ভুলে যাবি কিনা সেটা বল, নইলে তোকে কিন্তু আবারও চিপায় ফেলাবো। তাই বুঝি, কি চেপায় ফেলাবি? দেখি তো, দাঁড়া, দরজাটা খুলে দিই। এ বলে বিছানা থেকে উঠে দরজা খুলে দিলাম। দরজা খুলতে বাবা আমার রুমে ঢুকে এদিক সেদিক তাকিয়ে উঠল। বলল, রাতের বেলা কার সাথে কথা বলিস? রুমে কি কেউ আছে নাকি? বাবার কথা আমি বলে উঠলাম, আরে না বাবা, কেউ নেই রুমে, আমি তো ফোনে কথা বলছিলাম। সত্যি তো? হ্যাঁ বাবা। এমন অবস্থায় হঠাৎ করে আমার খাটের নিচ থেকে একটা সুন্দরী মেয়ে বেরিয়ে এলেন। আরে আরে, তুমি কি এখানে কি করছো? বলে উঠল বাবা। বাবার কথায় মেয়েটা বলে উঠল, বাবা, আমি আপনার ছেলের গার্লফ্রেন্ড, আমার নাম জ্যোৎস্না। মেয়েটার কথা শুনে বাবা রেগে আমার দিকে তাকিয়ে রইলেন। এদিকে মেয়েটাকে দেখে আমি অবাক হয়ে, এই মেয়েকে তো আমি চিনি না,
তাই বাবাকে বললাম, বাবা বিশ্বাস করে এই মেয়েকে আমি চিনি না। না চিনলে তো রুমে আসলো কিভাবে? আমি জানি না, চোর মনে হয়, চুরি করতে আমার রুমে ঢুকেছে। মিথ্যা কেন বলছো নিশাদ? আমি চোর না, আমি তোমার গার্লফ্রেন্ড। তোমার বাবাকে বলতে ভয় পাচ্ছ বুঝি? এই একদম চুপ চুপ। এতক্ষণে বুঝলাম তুই ভূত, তাই না? মেয়ে এসেছে আবার আমার বাবার সামনে আসছিস আমার গার্লফ্রেন্ড সেজে। বাবা, ও বাবা, বিশ্বাস করো, ও আমার গার্লফ্রেন্ড না, ও আসলে একটা ভূত। বাবা বলল, আর কত মিথ্যা বলবি? কই গো নিশাদের মা, তাড়াতাড়ি আসো, দেখে যাও তোমার ছেলের কাহিনী। বাবার কথায় মা আমার রুমে এসে সেই মেয়েটাকে দেখে বলে উঠলেন, হায় হায়, কে এই মেয়ে? এত রাতে আমার ছেলে রুমে কি করে? মায়ের কথা শুনে বাবা বলে উঠল, কে আবার? নিজে জিজ্ঞেস করো মেয়েটাকে। বাবার কথায় মা বলে উঠল, এই মেয়ে, কে তুমি? আমার ছেলের রুমে কি করো? মায়ের কথায় ভূত বলল, মানে? মেয়েটা বলে উঠল, আমি আপনার ছেলের গার্লফ্রেন্ড মা, আমরা দুজন দুজনকে ভালোবাসি। মেয়েটার কথা শুনে মা আমার দিকে তাকাতে আমি বললাম, মামা বিশ্বাস করো, ও আমার গার্লফ্রেন্ড না, ও একটা ভূত মানুষ সেজে আছে তোমাদের সামনে। আমার কথার জবাবে মা বলল, কি? কোথায় ভূত? ও তো মানুষ। বাহ, কি সুন্দর মিষ্টি দেখতে, কত সুন্দর। মায়ের কথা শুনে বাবা বলল, এখন কি করব? এই রাতের বেলা তোমার ছেলের রুমে একটা মেয়ে, কি করব এখন আমি? বাবা কথা শুনে মা বলে উঠলেন, কেন, ওদের বিয়ে দিয়ে দেব? কি সুন্দর মিষ্টি দেখতে, আমার ছেলের বউ হলে খুব ভালো লাগবে। মায়ের কথায় আমি চমকে উঠে বললাম, কি, ওর সাথে বিয়ে দেবে? এদিকে মায়ের কথা শুনে ভূত তো টাসকি খেয়ে গেছে, একদম অবাক হয়ে আমার দিকে তাকালো। ভূতের এই অবস্থা দেখে মাকে বললাম, হ্যাঁ হ্যাঁ বাবা, মা আমিও রাজি, বিয়ে দিয়ে দাও। আমার কথা শুনে মা বলল, অবশ্যই দেব। নিশাদের বাপ, এদের বিয়ের ব্যবস্থা করো, এক্ষুনি কাজে ডেকে আনো, এক্ষুনি এদের বিয়ে হবে। মায়ের কথায় বাবা বলল, আরে এত রাতে কিভাবে কি? আমি বলি কি, রাতটা পার হোক, সকালে এদের বিয়ে দিয়ে দিব। এখন চলো চলো তো আমরা রুমে যাই, এরা শুয়ে পড়ুক, কালকে এদের বিয়ে দিয়ে দেব। বাবার কথা শুনে আমি খুশিতে বলে উঠলাম, বাবা 1 মিনিট পর যাও, আমি বাইরে থেকে আসছি, 1 মিনিট। এই বলে 1 মিনিট দৌড়ে বাইরে গেলাম আর দোয়া কালাম পরে আমার রুমের চারিদিকটা বন্ধ করে দিলাম, ভূত যেন বেরোতে না পারে। আজকে পাইছি তোকে, ভূতের বাচ্চা, আজকে কই যাবি? যাই হোক, আমার রুমটা বন্ধ করে আবার রুমে গেলাম। রুমে গিয়ে মা বাবাকে বললাম, এবার তোমরা তোমাদের রুমে যাও। আমার কথায় মা বাবা চলে গেলেন। আমি দরজাটা লাগিয়ে ভূতের দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিলাম। আমার হাসি দেখে ভূত বলল, কিরে হাসছিস কেন? কারণ তুই চিপায় পড়েছিস তাই। বললেই হলো, আমি তো মেয়ে সেজে আসছি তোর মা বাবাকে দেখানোর জন্য, এখন তো চলে যাব। যেতে পারলে তো? রুমটা বন্ধ করে রেখেছি, পারলে যা দেখি। আরে সত্যি তো যেতে পারছি না কেন? তুই কি করেছিস বল আমাকে। আমাকে বেরোতে দে, নইলে তোর ঘাড় মটকাবো। ঘাড় মটকাবি তাই না? আগে কালকে আমাদের বিয়েটা হোক, তারপর বুঝবি। বিয়ে হলে কি করবি? বিয়ে হলে সংসার করব। এই না, আমি ছেলে ভূত, তাতে কোনো সমস্যা নেই, তুই তো রূপ বদলাতে পারিস, রূপ বদলিয়ে মেয়ে হবি, তারপর বাসর করব। না, এটা করিস না, যেতে দে আমায়। না না না, বাসর না করে যেতে দিব না। মা বাবার সামনে বলিসনি তুই আমাকে ভালোবাসিস, তুই নাকি আমার গার্লফ্রেন্ড, এখন কই যাবি? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দে। না না, তোর কোনো ক্ষমা নেই, কাল সকালে তোকে বিয়ে করব, আর বিয়ের পর। তুই এটা করিস না, তুই কি চাস বল আমাকে। তোর সাথে বাসর করতে চাই। আরে হারামজাদা, আমি ছেলে ভূত, বারবার বাসর করার কথা কেন বলছিস? এটা বাদে অন্য কিছু চা। যা চাইবো তাই দিবি তো? হ্যাঁ বল, কি চাস? ঠিক তো? বল। মিমের জীবন থেকে চলে যা, আমাদের মাঝে আর আসবি না। না, এটা পারবো না। তাহলে কি করার? কালকে আমাদের বিয়েটা হচ্ছে। এই না, ওকে, আমি রাজি, আমি মিমকে ভুলে যাব, এবার ছেড়ে দে, মনে থাকে যেন। এই বলে রুমটা বন্ধ থেকে খুলে দিলাম। ভূত বাতাসে মিলিয়ে গেল। মুচকি মুচকি হাসছি। শালাকে চিপায় ফেলেছিলাম, কিন্তু ওকে আসলেই মিমের জীবন থেকে চলে যাবে ভূতিতের বিশ্বাস নেই। কিন্তু চিন্তা তো অন্য জায়গাতে। সকালে উঠে মা বাবাকে কি বলবো? সেটা সকালে দেখা যাবে, এইভাবে ঘুমিয়ে পড়লাম। যা হবার হবে, সকালে দেখা যাবে। সকাল হতে না হতেই মা আবার আমার দরজা খটখট করে আওয়াজ করছে আর ডাকছে, নিশাত ওঠ, আর কত ঘুমাবি? মায়ের কথায় আমি বললাম, মা আরেকটু ঘুমাই প্লিজ, এখন ডেকো না। কিন্তু মা আবারও ডাকতে লাগলো আর বলল, তুই দেরিতে উঠবি বুঝলাম, তুই দরজা খোল, আমার মিষ্টি হবু বউটাকে একটু দেখি। মায়ের কথা শুনে এক লাফে বিছানায় বসলাম। হবু বউ? আরে এখন কি হবে? ভূত তো চলে গেছে, এখন মাকে কি বলি, কাকে দেখাই? এদিকে মা ডেকেই চলেছে। উপায় না পেয়ে দরজা খুলে দিলাম। দরজা খুলতেই মা বলল, কই আমার হবু বউটা কই? এ কি নিশাত, আমার সুন্দরী বউটা কোথায় গেল রে? মায়ের কথা আমি বললাম, জানি না তো ও কোথায়। আরে মেয়েটা তো তোর সাথে ছিল রাতের বেলা, এখন কোথায় গেল বলে উঠল মা। মায়ের কথা জবাবে আমি বললাম, জানি না তো। তাহলে কে জানে? তাও জানি না, আমি ঘুমিয়েছিলাম, সকালে উঠে দেখে মেয়েটা নেই। নেই মানে? আরে তোর হবু বউ কোথায় গেল না গেল তোর কোনো চিন্তা নেই? কি করব, জানলে তো কোথায় গেছে সেটাই তো জানি না। তাহলে এখন কি হবে? আজকে না তোদের বিয়ে হবার কথা, সেটা তো জানি না। কি আর করার, বিয়েটা বাদ দাও, ক্যান্সেল করো। ঠিক তখনই রুমের বাইরে থেকে একটা মেয়ে বলে উঠল, মা আমি এদিকে। কথাটা শুনে সেদিকে তাকিয়ে দেখলাম এটা আর কেউ না, ভূত। রাতের বেলা যে মেয়েটা রূপ নিয়ে আসছিল সেই মেয়েটা। উফ, ভূতের বাচ্চা, তাহলে তো শিক্ষা হয়নি, আবারও মেয়ে মানুষের রূপ নিয়ে আসছিস, আজকে দেখ তোকে কি করি। মেয়েটাকে দেখে মা বলল, এই তো আমার লক্ষ্মী বৌমা,
আচ্ছা তুমি কোথায় গিয়েছিলে? নিশাত বলছিল তুমি নাকি পালিয়ে গেছো। মায়ের কথা জবাবে মেয়েটা বলল, কই পালাইনি তো, আমি তো সকালে উঠে একটু হাঁটতে গিয়েছিলাম। ও তাই? তাই বলো। আচ্ছা রুমে আসো, বসো। নিশাত ওকে নিয়ে রুমে বস, আমি নাস্তা নিয়ে আসছি। এ বলে মা নাস্তা আনতে চলে গেল। আমি ও মেয়েটা রুমে গিয়ে বসলাম। রুমে গিয়ে মেয়েটাকে বললাম, কিরে ভূতের বাচ্চা, আবার আসলি কেন? তোর কি শিক্ষা হয়নি? তখন মেয়েটা বলল, কিসের ভূত? আমি তো ভূত না। চুপ, একদম মিথ্যা বলবি না। আবার কি নাটক শুরু করলি? চলে যা বলছি, নয়তো আজকে তোর সাথে আমার বিয়ে দিয়ে দিবে। আর বিয়ে হলে কিন্তু বাসর, জানিস তো। ঠিক আছে আমি রাজি, দিক বিয়ে, বাসর করব। কি তুই রাজি? হঠাৎ কি হলো তোর? কিচ্ছু হয়নি, আমি রাজি, আজকে বিয়ে হোক। ভূতের বাচ্চা, তোকে আজকে মেরে ফেলবো, চলে যা বলছি। আরে ধুরো, আমি ভূত না, সত্যি। তাহলে কে তুই? আমি হলাম পেতনি। কি তুই পেতনি? হ্যাঁ সত্যি আমি পেতনি। আমার কাছে কি চাস? বিয়ে করতে চাই। মেয়েটার কথা শুনে ওর গলা চেপে ধরে বললাম, পেতনির বাচ্চা, তোকে ভূত পাঠিয়েছে তাই না? সত্যি করে বল, আজকে তোকে মেরে ফেলবো। আমার কথা জবাবে মেয়েটা বলল, হ্যাঁ ভূত আমার বন্ধু, কিন্তু তোমাকে আমার ভালো লাগে, তাই বিয়ে করতে চাই। ঠিক তখনই মা নাস্তা নিয়ে রুমে আসলেন। এসে বললেন, নিশাত, আরে আরে কি করছিস? মেয়েটার গলা চেপে ধরেছিস কেন? মরে যাবে তো। কই চেপে ধরনি তো, ওর গলা ব্যথা করছিল তাই একটু টিপে দিচ্ছিলাম। ও আচ্ছা, নে নাস্তা করে নে। তোর বাবা রেডি হচ্ছে, কাজী ডাকতে যাচ্ছে। একটু পর তোদের বিয়ে হবে। কি আজকে বিয়ে দিবে? না করব না, অন্য দিন দিও। না করিস কেন? কালকে রাতেও না বললে বিয়ে করবি, তাহলে না কেন? তোকে আজকেই বিয়ে করতে হবে। কি আর করার, উপায় না পেয়ে চুপ করে বসে রইলাম। এভাবে কয়েক ঘন্টা চলে গেল। বাবা কাজী ও হুজুরকে নিয়ে আসলেন, আমাদের দুজনে বিয়ে দেবে। আমি মা বাবাকে কিভাবে বুঝাই এই মেয়েটা মানুষ না, শেষমেশ কিনা একটা পেতনিকে বিয়ে করতে হবে? এইসব এই শালা ভূতের জন্য হচ্ছে। যাই হোক, কিছুক্ষণ পর বিয়ের কাজ শুরু করলো। ঠিক তখনই সেখানে এসে মিম হাজির। মিমকে দেখে আমি এক লাফে উঠে দাঁড়ালাম, উড়ে নাচতে শুরু করলাম। আমার নাচ দেখে মা বলল, কিরে পাগল হলি নাকি? এদিকে মিম আমার কাছে এসে বলল, বাহ বাহ, বিয়ে করছো, বাহ। মিমের কথা শুনে আমি বললাম, মিম বিশ্বাস করো আমি বিয়ে করতে চাই না, কিন্তু কি থেকে কি হচ্ছে কিছুই বুঝতেছি না। তোমার সামনে বসে যে একটা মেয়ে বসে আছে আর তুমি বলছো তুমি কিছু জানো না। আরে ও মেয়ে না, ও হলো ভূত। ভূতের বাচ্চা, মেয়ে এসে যে আমাকে বিয়ে করতে আসছে। চুপ, একদম চুপ, ভূতের নামে মিথ্যা বলবে না। এই মেয়েটা ভূত নয়, কারণ আজকে তোমার বিয়ে। ভূত আমাকে খবর দিয়েছে। এই যে দেখো ভূত দাঁড়িয়ে আছে। মিমের কথা শুনে আমার মা বলে উঠলো, এই মেয়ে কে তুমি? কি সব উল্টাপাল্টা কথা বলছো? কোথায় ভূত? নিষেধের একটু পর বিয়ে, তুমি এসে ঝামেলা করছো। বলো কে তুমি? মা আমি আপনার ছেলের গার্লফ্রেন্ড, আপনার হবু বউ। আমার ছেলের গার্লফ্রেন্ডের সাথেই তো আজকে ওর বিয়ে দিচ্ছি। ওই যে দেখো আমার লক্ষ্মী বৌমা। ছি নিষাদ, তুমি এটা কি করছো? তোমাকে ভালো ভেবেছিলাম, আমার সাথে প্রেম করে অন্য মেয়েকে বিয়ে করছো। ঠিক তখনই সবাইকে চমকে দিয়ে সেখানে একজন কবিরাজ চলে আসলেন। কবিরাজকে দেখে আমি এক লাফে উঠে দাঁড়িয়ে বললাম, এই তো কবিরাজ সাহেব এসে গেছে। শালা অনেক সহ্য করেছি। ভূত কি মনে করেছিলি আমি বোকা? আমাকে পেতনির সাথে বিয়ে করাবি? আমি কাউকে না বলে লুকিয়ে লুকিয়ে কবিরাজ ডেকেছি। কবিরাজ সাহেব আপনি আপনার কাজ শুরু করুন, এই ভূত আর পেতনিকে বন্দি করুন। আমার কথা শুনে কবিরাজ এগিয়ে আসলেন। কবিরাজ এগিয়ে আসার সাথে সাথে আমার পাশে বসে থাকা মেয়েটা তার রূপ বদলিয়ে ভয়ঙ্কর পেতনির মতো রূপ নিলেন। পেতনির এই ভয়ঙ্কর চেহারা দেখে কাজী সাহেব ও বিয়ে পড়ানোর হুজুর দিলেন এক দৌড়। এদিকে মা বাবা দুজন পেতনিকে দেখে ধপাস করে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলেন। এসব দেখে আমি বললাম, কবিরাজ সাহেব আপনি থামবেন না, কাজ চালিয়ে যান, আমি মা বাবাকে দেখছি। আমার কথায় কবিরাজ কাজ শুরু করবে, ঠিক তখনই ভূত ওখানে এসে কবিরাজকে বলল, এই কবিরাজ শোন। কি বল? নিশাত আমাকে আর পেতনিকে বন্দি করার জন্য তোকে কত টাকা দিয়ে নিয়ে আসছে? 2000। আমি তোকে 10,000 টাকার স্বর্ণ মানে সোনা দিব, তুই আমাদেরকে ছেড়ে দে। 10,000? ঠিক আছে আমি রাজি, দে সোনা দে। আরে তুই কবিরাজ নাকি অন্য কিছু? শালা তোকে নিয়ে আসছি ভূতকে আর পেতনিকে বন্দি করতে, তুই শালা ঘুষ খাচ্ছিস। কবিরাজ বলে, চুপ করতো তো, 2000 টাকা নিয়ে কি বা হবে? ভূত আমাকে 10,000 টাকা দিবে। আরে বোকা বানাচ্ছে তোকে। আচ্ছা ভূত তোকে 10,000 দিলে আমি তোকে 15,000 দিব, ওদের বন্দি কর। তাই? তাহলে ঠিক আছে, এই বলে বিড়বিড় করে কি জানি বলতে লাগলো। ঠিক তখনই ভূত আবারও বলে উঠলো, আরে কবিরাজ থাম, আমি তোকে 50,000 টাকার সোনা দিব, তুই আমাদের ছেড়ে দে। 50,000 টাকার সোনা? ওকে ঠিক আছে, ফাইনাল, যা তোরা চলে যা, সোনা দিয়ে যা। এই নে, এই পুটলির মধ্যে সোনা আছে, এটা বেচে যত টাকা পাবি সব তোর। এই বলে কবিরাজের হাতে একটা কাপড়ের পুটলি দিয়ে ভূত ও পেতনি দুজনেই সেখান থেকে চলে গেল। ভূত চলে যাবার পর কবিরাজ হাসতে হাসতে বললেন, যাক আজকে ভালো ব্যবসা হলো, দেখি তো কেমন সোনা দিল। এই বলে পুটলিটা খুলতেই দেখলো সেখানে কোনো সোনা নেই, পুটলির ভিতর দুটো কাটা বিড়ালের পা। এটা দেখে কবিরাজ অবাক। আমি খিলখিল করে হাসতে হাসতে বললাম, নে এবার নে তোর সোনা। লোভী কবিরাজ, তোকে আজকে এই বিড়ালের পা খাওয়াই দিব তারা। আমার কথা শুনে কবিরাজ দিল এক দৌড়, আমিও কবিরাজের পেছনে দৌড় দিলাম। এদিকে মা বাবা জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে আছে। মিম তাদের জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। মিম চেষ্টা করছে মাটিতে পড়ে থাকা মা বাবাকে জ্ঞান ফেরানোর। আমি কবিরাজের পেছনে দৌড় দিয়েছিলাম, কিন্তু ওর দেখা পাইনি। শালা লোভী কবিরাজ, আজকে ওর দেখা পেলে বিড়ালের পা খাওয়াই দিতাম। এদিকে কিছুক্ষণ পর মা বাবা জ্ঞান ফিরতে মা বলে ওঠে, ও বাবা
আমি কি দেখলাম? আমি কার সাথে আমার ছেলের সাথে বিয়ে দিতে চাইছিলাম? মেয়েটা আসলে পেতনি ছিল। এরকম ভয়ানক মেয়ে জীবনেও দেখিনি। এ বলে আবারও জ্ঞান হারালো মা। আমি মাকে বিছানায় শুয়ে দিলাম। বাইরে এসে মিমকে বললাম, দেখেছো কত কাহিনী? আমার কথা জবাবে মিম বলল, সরি নিশাত, ভুল বুঝেছিলাম তোমাকে। ভূত এসব করছে, আমি ভূতের সাথে কথা বলবো। ও যেন এসব আর কখনো না করে। এ বলে মিম বাড়িতে চলে গেল। সে রাতের বেলা মিমের কাছে ভূত আসলো। ভূতকে দেখে মিম বলল, কথা বলবো না তোমার সাথে, কথা নেই। কেন কেন? আমি কি করলাম? তুমি কেন এত সব করেছো? নিশাতের পেছনে কেন লেগেছো? ও তোমাকে ভুলে যায় না কেন? তুমি শুধু আমার। বলো, আমরা কবে বিয়ে করছি? মরার পর। ঠিক আছে, এই নাও দড়ি, গলায় ফাঁসি দিয়ে মরো, তাহলে বিয়ে করব। আরে মজা করিস না তো ভাই, আমি কি তোমার ভাই? তাহলে কি স্বামী বলবো? আসো আসো, কোলে আসো, কোলে এসে বসো। ঠিক আছে, এই বলে মিমের কোলে এসে বসলো। ঠিক তখনই মিম দিল এক চিৎকার। চিৎকার দেবার সাথে সাথে এক ধাক্কায় দরজাটা খুলে দিল মিমের মা। বলল, তোকে আর চিৎকার দিতে হবে না, আমি লুকিয়ে লুকিয়ে সব শুনেছি। ভূত আজকে কোথায় যাবি? মিমের মা রুমে আসতেই মিম ও ভূত অবাক। মিমের মাকে দেখে ভূত একটু একটু পিছাতে লাগলো। ঠিক তখনই মিমের মা বলল, এই সাবধান, পালানোর চেষ্টা করলে এই যে হাতে গরম পানি আছে, গায়ে ঢেলে দিব। না মা, এসব করো না, ও ভালো ভূত, ও কারো ক্ষতি করবে না। ভূত সে আবার ভালো হয় কি করে? এই ভূতের বাচ্চা, বল তুই কি চাস? আপনার মেয়েকে বিয়ে করতে চাই। চুপ কর, মুখ পোড়া, বিয়ে করবে? তুই ভূত, এটা কি ভুলে গেছিস? জানা কোনো রানীকে বিয়ে কর। আপনার মেয়েকে পছন্দ করি, ওকে বিয়ে করব। বেঁচে থাকলে তো বিয়ে করবি, কেন কি করবেন আমাকে? বস্তায় ভরবো। আয়, পালানোর চেষ্টা করবি না বললাম, গরম পানি আছে কিন্তু। সোজা এসে আমার এই বস্তার মধ্যে ঢুকে যা। না মা, থাক না, মাফ করে দাও। না না, মাফ করবো না। এই তুই কি আসবি নাকি গরম পানি গায়ে ঢেলে দিব? দিলাম দিলাম। না না, থামেন থামেন, ওকে যাচ্ছি। এই বলে মিমের মায়ের হাতে থাকা বস্তার মধ্যে ভূত ঢুকে গেলেন। ভূত বস্তার ভিতরে ঢুকতে মিমের মা বস্তার মুখ দড়ি দিয়ে ভালো করে বেঁধে ফেললেন। আর হাসতে হাসতে মিমকে বললেন, দেখলি আমার কত সাহস? ভূতকে বস্তায় কিভাবে ভরলাম? আমার কাছ থেকে কিছু শেখ। এখন একে নিয়ে বাগানে মাটির নিচে পুঁতে রাখবো। কথা মতো মিমের মা বস্তাটা তুলতে যাবে, ঠিক তখনই উনি খেয়াল করলেন বস্তাটা হালকা লাগছে। বস্তা হালকা দেখে মিমের মা বলে উঠলেন, আরে মিম, বস্তাটা তো হালকা লাগছে কেন? ভূতের ওজন কি কমে গেল নাকি? তা তো আমি জানি না মা, সন্দেহ হলে বস্তার মুখ খুলে দেখো। মিমের কথায় ওর মা বস্তার মুখ খুলতে চিৎকার দিয়ে দূরে সরে গেল, কারণ বস্তার ভিতর ভূত নেই, বস্তার ভিতর বিশাল একটা সাপ। সাপটাকে দেখে মিমের মাও চিৎকার দিয়ে রুম থেকে দিল একদর। এদের চিৎকার শুনে মিমের বাবা দৌড়ে তাদের কাছে আসতেই মিমের মা বলল, সাপ সাপ, ওইখানে মিমের রুমে বস্তার মধ্যে সাপ। মিমের মায়ের কথা শুনে ওর বাবা লাঠি হাতে মিমের রুমে এসে দেখলেন সেখানে কিছুই নেই। কিছু নেই দেখে মিমের মা বললেন, কই, এখানে তো কিছু নেই। তখন মিমের মা বলল, বিশ্বাস করো, এখানে বস্তার মধ্যে সাপ ছিল। আরে তোমার ভুল হয়েছে দেখতে, বাদ দাও এসব, চলো চলো রুমে চলো। মিম, তুইও ঘুমা। এ বলে মিমের মা বাবা তাদের রুমে চলে গেলেন। রুমে গিয়ে শুয়ে পড়লেন। শোবার কিছুক্ষণ পর মিমের মা হঠাৎ করে মিমের বাবাকে বলে উঠল, হ্যাঁ গো মিমের বাপ, মাথার উপর ফ্যানটা আমাদের এত কাছে আসলো কি করে? এই ভেবে বিছানায় বসে বুঝতে পারলো ফ্যান তাদের কাছে আসেনি, তারাই বিছানা সহ উপরে উঠে গেছে। এটা দেখে মিমের মা বাবাও চিৎকার দিতে থাকে, আর বিছানা সহ তারা দুজনই উপরে ভাসছে। ওপর থেকে নিচে তাকাতে দেখলো ভূত নিচে তাকিয়ে হাসছে। ভূতকে দেখে মিমের মা বলে উঠল, ও মা গো, ভূত! মিমের বাবা, এটা ভূতের কাজ, ভূত সব করেছে। ওই যে দেখো, নিচে দাঁড়িয়ে আছে। কথাটা শুনে নিচে তাকাতেই মিমের বাবা চিৎকার দিয়ে বলল, ভূত? আরে ভূত ভাই, আপনি আমাদের পেছনে লেগেছেন কেন? মিমের বাবার কথাটা শুনে ভূত বলল, ভাই না, আমাকে জামাই বলুন, আমি আপনার মেয়েকে ভালোবাসি, আর ওকে কালকে বিয়ে করব। অসম্ভব, এ কিছুতেই হতে পারে না, কখনো তোমার আশা পূরণ হবে না। ওই ভূত, তোমাকে না বলেছি মিমের সাথে তোমার বিয়ে দেব না? দেব না মানে দেব না। দিবেন না? না। বিছানা সহ নিচে ফালাই দিলাম। না না না, দিও না বাবা, ফালাই দিও না। তাহলে মিমের সাথে বিয়ে দেবেন কন, নইলে ফালাই দিলাম। মিম, ও মিম, মা তাড়াতাড়ি আমার রুমে আয়, বাঁচা আমাদের। মিমের মায়ের চিৎকারে মিম দৌড়ে তাদের রুমে এসে অবাক। বলল, মা বাবা, তোমরা বিছানা সহ শূন্যে ভাসছো কেন? ভূত, তুমি কেন মা বাবাকে শূন্যে তুলেছ বলো? তোমাকে বিয়ে করব, ওরা রাজি হলে নিচে নামাবো। মিমের বাবা বলল, তোর এই আশা পূরণ হবে না। দিব না মিমের সাথে তোর বিয়ে, কি করবি? ওপর থেকে নিচে ফেলে দিব, আর দুজনে রক্ত চুষে খাবো। না, এই কাজটা করো না তুমি, ভালো ভূত। ভালো বলে ভালোই ভালোই বলছি, রাজি হন, নইলে এই ফালালাম। বাবা দাঁড়াও। আরে জামাই বাবা, ভূত বাবা, এমনটা করো না। আচ্ছা, আমরা রাজি। মিমের বাবা বলল, বললেই হলো, আমি রাজি না। মিমের মা বলল, আরে মরতে না চাইলে রাজি হও, বেঁচে থাকলে অনেক বুদ্ধি বের করা যাবে, রাজি হও। ঠিক আছে ঠিক আছে, আমিও রাজি। কখন কোন সময় বিয়ে করবা বলো? কালকে 100 ভূতকে নিয়ে মিমকে বিয়ে করতে আসবো। 100 ভূত? জামাই বাবা, একটু কম করে ভূত নিয়ে আসলে হয় না? এত ভূত দেখে তো ভয় পাবো। ঠিক আছে, 50টা ভূত নিয়ে আসবো, আপনারা রান্নাবান্না করে রাখবেন। এ বলে মিমের মা বাবাকে নিচে নামিয়ে চলে গেল ভূত। সে রাতে ভয়ে মিমের মা বাবা ভালো ঘুম হলো না।
পরের দিন দিনের বেলা ভূত তার সাথে করে 50টা ভূতকে নিয়ে চলে আসলেন বিয়ে করতে। এদিকে মিমের বাবা খুব চিন্তিত, শেষমেশ কিনা ভূত তাদের মেয়ের ঘরে জামাই। এদিকে ভূত এসে মিমের মা বাবাকে বলল, কি ব্যাপার, আজকে না আমার ও মিমের বিয়ে, তাহলে বিয়ে বাড়িতে কোনো লোকজন নেই কেন? মিমের বাবা বলল, এটা কি সাধারণ বিয়ে ভেবেছ? ভূতের সাথে আমার মেয়ের বিয়ে, সাথে করে আবার ভূত নিয়ে আসছো, এটা অন্য কেউ দেখলে কি ঠিক থাকতে পারবে? তাই কাউকে ডাকেনি। হো আচ্ছা, তো বিয়ে কখন হবে আমাদের? এই তো কিছুক্ষণ পর, বসো তোমরা। ওদিকে মিমের মা রান্না করছে, তখন হঠাৎ একটা ভূতের সাথে আসা একটা ভূত গিয়ে মিমের মাকে বলল, আন্টি কি রান্না করেন? কথা শুনে মিমের মা বলল, এই তো ভূত বাবা, মাংস রান্না করি, এই দেখো। মিমের মায়ের কথাটা শুনে ভূতটা বলল, দেখি তো, এই বলে গরম পাতিলে হাত দিয়ে 1 পিস মাংস তুলে নিয়ে খেতে লাগলো। এটা দেখে মিমের মা বলল, এ কি, গরম পাতিলে হাত দিলে গরম লাগলো না? আর মাংস তো এখনো হয়নি, কাঁচা মাংস। কথাটা শুনে ভূত বলল, আমার তো কাঁচা মাংসই ভালো লাগে, আমি হলাম গেছো ভূত, গাছে থাকি। তখন মিমের মা বলল, তা ভূত বাবা, তোমরা আর কয় পদের ভূত নিয়ে আসছো একটু বলো দেখি। মিমের মায়ের কথা শুনে ভূত বলল, ওই যে দেখেন, ওই ভূতটাকে দেখছেন না, ও হলো মেছো ভূত, ও মাছ খায়, ওর জন্য মাছ ভেজেছেন তো। আর ওই যে ওকে দেখতে পাচ্ছেন, পিশাচ ভূত। এছাড়া ডাইনি, পরী, কঙ্কাল, আরো কত রকমের ভূত আছে, সবাই আসছে বিয়েতে, চিন্তা করবেন না, রান্না করুন। এদিকে মিমকে ভূত বিয়ে করছে সেটা আমি জানতে পেরে মিমের বাড়িতে চলে আসি। এসে আমি বলি, মিম, মিম, কোথায় তুমি, বেরিয়ে আসো। আন্টি, ও আন্টি, কোথায় আপনি? আমার ডাকে মিমের মা বেরিয়ে এসে বললেন, কি হয়েছে, তুমি আবার আসছো, কি হয়েছে? আমি বললাম, আন্টি, মিমের নাকি বিয়ে আজকে। এটা কি করছেন, ভূতের সাথে মেয়ের বিয়ে দিবেন? কথাটা বলতেই বুঝতে পারলাম ভূত আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি পেছন ফিরে কিছু বলার আগে 2টা ভূত আমাকে ধরে গাছের ডালে উল্টো করে ঝুলিয়ে রাখলো। আরে ছাড় আমাকে, ওই ভূতের বাচ্চা, ছাড় বলছি, বলে উঠলাম আমি। আমার কথা জবাবে ভূত বলল, তোকে ছাড়বো না, আগে আমার ও মিমের বিয়েটা হোক, তারপর ছাড়বো। তোকে বোতলে ভরবো, গরম তেলে ভেজে খাবো শালা। ভূত বলল, সেটা পরে দেখা যাবে, এই উল্টো হয়ে দুলতে থাক দোলনার মতো। এই বলে ভূত চলে যেতে লাগলো। ঠিক তখনই সেখানে ওই ভণ্ড লোভী কবিরাজ চলে আসলো। কবিরাজকে দেখে মিমের মা বাবা নাচতে নাচতে ভূতের সামনে আসলো। এটা দেখে ভূত বলল, আঙ্কেল, আন্টি, এগুলো কি, কবিরাজ কেন এখানে? মিমের মা বলল, কেন আসছে বুঝো না, তোমাকে সাজা দিতে। মিমের বাবা বলল, অনেক জ্বালিয়েছ আমাদের, অনেক ভয় দেখিয়েছ, কি ভেবেছ মিমের সাথে এত সহজে বিয়ে দেব? এখন কোথায় পালাবা শুনি? কবিরাজ মশাই কাজ শুরু করুন। আমি বললাম, আরে আঙ্কেল, আরে আন্টি, আর কোনো কবিরাজ পেলেন না? ওই শালা লোভী কবিরাজ টাকার জন্য এর আগে ভূতকে ছেড়ে দিয়েছে। এই কবিরাজের বাচ্চা আমাকে নিচে নামা, তারপর দেখ কি করি। কবিরাজ বলল, তুই শালা উল্টো হয়ে চলে থাক, আমি কাজ শুরু করি। ভূত বলল, কবিরাজ মশাই সোনা নেবেন না? আপনাকে সোনা দেই, নিয়ে বাড়িতে যান, সোনা বেচে অনেক টাকা পাবেন, বড়লোক হবেন। না না, আমাকে আর বোকা বানাতে পারবে না, আগেরবার বোকা বানিয়েছ বলে এইবারও বোকা হব কখনো না। এই বলে কবিরাজ কাজ শুরু করলো। এটা দেখে সেখানে থাকা অন্য ভূতগুলো বাতাসের সাথে পালিয়ে গেল। শুধু ভূত সামনে দাঁড়িয়ে আছে। কবিরাজ কি জানি বিড়বিড় করে পড়তে লাগলেন। ভূত ছটফট করছে। এভাবে কিছুক্ষণ চলার পর কবিরাজ একটা বোতল বের করে ভূতকে বন্দি করে ফেললেন। ভূতকে বোতলে বন্দি করাতে সবাই অবাক। এদিকে আমি চিৎকার দিয়ে বললাম, এই কেউ নিচে নামো আমাকে। আমার চিৎকার শুনে মিম আমার কাছে এসে আমাকে নিচে নামালেন। নিচে নেমে কবিরাজের কাছে এসে বললাম, দেখি দেখি বোতলটা। কি দেখবি শুনি? তোকে বিশ্বাস নাই, ভূতকে বন্দি করলি কি না সেটা দেখবো না? এই নে দেখ, এই যে বোতলের ভেতরে ছোট্ট হয়ে আছে। কবিরাজের কথা শুনে বোতলটা হাতে নিয়ে বলে উঠলাম, আরে সত্যিই তো। কিরে ভূতের বাচ্চা, আজকে কোথায় যাবি? অনেক জ্বালিয়েছিস আমাকে, এখন তো বোতলে বন্দি, এখন যতই লাফালাফি করিস লাভ নেই। মিমকে বিয়ে করবি না? আয় কর শালা। আমাকে গাছের ডালে উল্টো করে ঝুলে রেখেছিলি না? এখন কোথায় যাবি? আজকে তোকে টয়লেটের ভিতর ফেলে দিব। কিরে কথা বলিস না কেন? বল, কথা বল। ও বোতলে বন্দি, তাই কথা বলতে পারিস না? এই নে বোতলের মুখ খুললাম, এবার বল। এই বলে বোতলের মুখ খুলতেই ভূত বেরিয়ে পালিয়ে গেল। এটা দেখে কবিরাজ বলল, আরে গাধা, তুই এটা কি করলি? না মানে আমি ভেবেছিলাম বোতলের মুখ খুললে ও বোতলের ভেতর থেকে কথা বলবে, কিন্তু পালিয়ে গেল। তুই কোন লেভেলের বলদ রে ভাই, বলতো? এরকম বোকা কখনো দেখিনি। এই বলে কবিরাজ সবাইকে বলল, ভূত পালিয়ে গেছে, তাই সাবধানে থাকবেন সবাই। এই বলে তিনি চলে গেলেন। আমিও সেখানে দেরি না করে বাড়িতে চলে আসলাম। আসলেই আমি বোকামি করলাম, ভূত তো পালিয়ে গেল, এখন তো ঝামেলা করবে। তা যাই হোক, সেটা পরে দেখা যাবে। এই ঘটনার পরের দিন ভূত মিমের কাছে আসলো। মিম ভূতকে দেখে বলল, ভূত তুমি আসছো, কেমন আছো? জি ভালো, তুমি? ভালো। এই বলে মিম ভূতকে একটা সালাম করলো। এটা দেখে ভূত বলল, কি হলো, হঠাৎ পায়ে ধরে সালাম করলে যে? এমনি মন চাইছে তাই সালাম করছি, এখন সালামি দাও। সালামি কি খায় না মাথায় দেয় সেটাও তো বুঝি না। আরে সালাম করলে কিছু গিফট দিতে হয়, টাকা বা অন্য কিছু। ওহ আচ্ছা, তোমার কি লাগবে বলো, তোমার পিঠে চড়ে উড়ে বেড়াবো। শুরু তো হলো পাগলামি, তাই না? আমি কি বিমান যে আমার পিঠে চড়ে উড়বা? উঠতে গেলে পড়ে যাবো না বুঝি? পড়লে পড়লো, আমি আজকে আকাশে উড়বো। আচ্ছা হাতটা দাও।
এ বলে ভূত মিমের হাতটা ধরলেন। হাত ধরার সাথে সাথে মিমের আর কিছুই মনে নেই। এভাবে কতক্ষণ ছিল মিম জানে না। মিমের যখন হুঁশ আসে মিম দেখে সে এক অন্য জগতে চলে আসছে। মিম এরকম সুন্দর জায়গা কখনো আগে দেখেনি। পাশে ভূত দাঁড়িয়ে আছে। মিম ভূতকে জিজ্ঞেস করলো, এই এটা কোন জায়গা, আমরা কোথায়? ভূত বলল, এটা আমাদের রাজ্য, জিন পরিদের রাজ্য। ওয়াও, এত সুন্দর জায়গা কখনো দেখিনি। তোমরা কি এখানে থাকো? এখানে থাকি। অনেক সময় তোমাদের রাজ্যেও থাকি। এই বলে ভূত ইশারা করলো। ভূতের ইশারা পেয়ে দুটো পরী কিছু একটা নিয়ে এগিয়ে আসতে লাগলো মিমের দিকে। পরী দুটোকে দেখে মিম ভূতের কাছাকাছি এসে দাঁড়ালো। তখন ভূত বলল, আরে ভয় পেও না, বসো এখানে। ভূতের কথায় মিম বসে পড়লেন। পরী দুটো কাছে এসে তাদের কাছে এক থাকা জিনিসটা ভূতের হাতে দিয়ে চলে গেল। এটা দেখে মিম জিজ্ঞেস করলো, কি এটা? ভূত তখন বলল, সেটা খুলে মিমকে বলল, এটা তোমার জন্য একটা রেশমি কাপড়ের জামা, দেখো তো কেমন লাগে। ওয়াও, এত সুন্দর! জামাটার ডিজাইন পুরো অন্যরকম, এক কথায় অসাধারণ। ভূত, আমি তো তোমাকে এমনি বলেছিলাম আমার সালামি দিতে, এত কিছুর কি দরকার ছিল বলো? এটা তোমার সালামি হিসেবে গিফট, পছন্দ হয়েছে? অনেক অনেক। কিন্তু ভূত, আমাকে না হয় সালামি হিসেবে সুন্দর জামা গিফট করলা, কিন্তু তাদেরকে কি গিফট করবা? ভূত বলল, কাদের? যারা তোমার গল্প শুনে তোমার উপর ক্রাশ খাচ্ছে তাদের। তাদের জন্য ভালোবাসা আর আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। আচ্ছা, তোমার ক্রাশকে? আমার ক্রাশ তো তুমি, তাই বুঝি? আচ্ছা, মানুষ তো সবসময় ঘুরতে যায়, তাই না? তুমি আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাবা? আসো আমার সাথে। এই বলে ভূত মিমকে একটা নদীর কাছে নিয়ে গেলেন। নদীটা সাধারণ কোনো নদীর মতো না। ভূত নদীটাকে দেখিয়ে বললেন, এটা সুখ নদী, এখানে পরীরা গোসল করে। ও তাই তো, পরীরা অনেক সুন্দর হয়। আচ্ছা, আমি নদীতে নেমে গোসল করি, তাহলে আমিও পরীর মতো সুন্দর হয়ে যাব? না, এখানে মানুষের নামা নিষেধ। এই দেখো দেখো, ওই যে একটা ভূত গাছের ডালে ঝুলে কি জানি খাচ্ছে। বাহ, ভূতটা তো সুন্দর আছে, ক্রাশ খেলাম। হায় রে, তো এখন কি করব, ওর সাথে প্রেম করিয়ে দিব? হ্যাঁ, দাও দাও, দিলে তো ভালোই হতো। ও কিন্তু পিশাচ, বুঝলা? সময় মতো খাবার না পেলে তোমার রক্ত খেয়ে ফেলবে। ভাই থাক, লাগবে না। কেন, প্রেম করিয়ে দেই, করবা না? না না না, রক্ত খাবে। এমনিতেই আমার রক্তের অভাব। জানো, আমরা বিয়ের পর এখানে থাকবো, কত সুন্দর না আমাদের ভূতের রাজ্য। না না, এখানে থাকবো না, এখানে নেটওয়ার্ক নেই, ফেসবুক চালাতে পারি না। ফেসবুক আবার কি? কি করে ওটাতে? ফেসবুকে অনেক কিছু জানা যায়, বোঝা যায়, একজন আরেকজনের সাথে পরিচয় হওয়া যায়। ফেসবুকে তো নিশাদের আর আমার প্রেম হয়েছে। তাই? তাহলে আমিও ফেসবুক চালাবো। তাহলে তোমার সাথে প্রেম হবে। ফেসবুকের নাম কি রাখবা? গেছো ভূত নাকি মেছো ভূত? রাখবো কিছু একটা। তোমার সাথে ভয়ে কেউ কথা বলবে না, বুঝলা? তুমি তো ভূত, তাই তোমাকে দেখে ভয় লাগে। তাই নাকি? তুমি কি আমাকে দেখে ভয় পাও? না, একটুও না। তাই আমি ভয়ঙ্কর রূপ নিলেও ভয় পাবা না? না। ওকে, চোখ বন্ধ করো। করলাম। চোখ খোলো। ভূতের কথায় মিম চোখ খুলে ভূতের দিকে তাকিয়ে বলল, আরে ভূত, তোমার একটা চোখ নেই কেন? আরেকটা চোখ তো আগুন জ্বলছে। আরে ভূত, তোমার মুখ কোথায়? হায় হায়, একটা চোখ আছে, নাক আছে, কান আছে, কিন্তু মুখ কোথায় গেল? ওই, তোমার মুখ তো নাই, খাবার খাবে কিভাবে? না, তোমার এই রূপে ভয় পেলাম না। এই যে চোখ বন্ধ করলাম, অন্য রূপ নাও, এর চেয়ে ভয়ানক। এই বলে মিম চোখ বন্ধ করলো। একটু পর আবার চোখ খুললো। চোখ খুলে মিম দেখলো তার সামনে ভূত দাঁড়িয়ে আছে, কিন্তু তার মাথা নাই। মাথা ছাড়া ভূত টকটক করে রক্ত পড়ছে। এটা দেখে মিম বলে উঠল, রক্ত, আমি শেষ। এই বলে জ্ঞান হারিয়ে ফেলল মিম। মিমের যখন জ্ঞান ফিরল তখন সে দেখলো সে তার বিছানায় শুয়ে আছে, পাশে ওর মা দাঁড়ানো। মিমের জ্ঞান ফিরতে মিমের মা বলে উঠল, কি হয়েছে? ঘুমের মাঝে কার সাথে কথা বলছিলি? ওই রুম থেকে শুনছিলাম। ঘুমের মাঝে না তো, জানো আমি ভূতের রাজ্যে গিয়েছিলাম। উফ, কত সুন্দর তাদের রাজ্য। চুপ কর, ভয় না পেয়ে খুশি হচ্ছিস নাকি? তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নে, নিশাদের মা বাবা আসছে তোকে দেখতে। আমাকে দেখতে মানে? তোকে মানে, তোকে তোর আর নিশাদের বিয়ের কথা বলতে আসছে। কি বলো? তোমরা তো কেউ রাজি না আমাদের বিয়ে দিতে, তাহলে এখন কি হলো? ভূত যা শুরু করেছে তাতে আমরা সবাই মিলে ঠিক করেছি তোর আর নিশাদের বিয়ে দিয়ে দিব। যা, রেডি হয়ে নে। এই বলে মিমের মা চলে গেল। মিমও উঠে ফ্রেশ হয়ে নিল। সেদিন আমার মা বাবা ও মিমের মা বাবা মিলে আমার ও মিমের বিয়ে ঠিক করে সামনের শনিবারে, মানে আর 2 দিন পর। যাই হোক, বিয়ে ঠিক করার পরের দিন রাতে ভূত আমার রুমে আসে। ওকে দেখে আমি বলি, কিরে ভূত, কি খবর, কিছু বলতে আসছিস নাকি? শুনলাম মিমকে বিয়ে করবি। তা তো করবো, ভালোবাসি, করবো না? তোর দাওয়াত চলে আসবি, কিন্তু কাজটা কি ঠিক করছিস? তোর তোর কি ভয় নেই? জানিস তো আমি তোকে কি করতে পারি? কি করবি? কিছু করতে পারবি না। তোকে লুঙ্গি পরিয়ে উল্টো করে ঝুলিয়ে রাখবো, সবাই তোকে দেখে আসবে। এই না, লুঙ্গি পরে উল্টো করলে সব দেখা যাবে। আমি আর কোনোদিন লুঙ্গি পরবো না, প্যান্ট পরে থাকবো। দেখ, তোকে ভালোই ভালো বলছি, মিমকে ভুলে যা। ঠিক তখনই আমার রুমে মা চলে আসলেন। এসে বললেন, ভূত বাবা কেমন আছো? ভালো না। মিমের সাথে আপনার ছেলের বিয়ে বন্ধ করবেন নাকি সবাই মরবেন? না, বন্ধ করব না। কি করবি তুই দেখ। এই দেখ, বোতলে কি, এটাতে পরা পানি আছে। আমি একটা কবিরাজের কাছ থেকে নিয়ে আসছি। এই পানি তোর শরীরে ছিটিয়ে দিলে তোর শরীর জ্বলতে থাকবে। এ বলে মা বোতল থেকে পানি বের করে ভূতের গায়ে ছিটিয়ে দিল। পানি ছিটাতে ভূত হাসতে হাসতে বলল, কই, কিছু তো হলো না। হ্যাঁ, সত্যি কিছু হয়নি। না। মা আবারও বোতল থেকে পানি বের করে ছিটিয়ে দিল।
এবারও কে ছিল না। এটা দেখে মা মনে মনে বলে উঠল, আরে কি হলো, পানি কাজ করছে না কেন? এদিকে আমি মাকে ডাক দিয়ে বললাম, মা কাজ করবে কেমনে? তুমি পানির বোতল না, ভুল করে কেরোসিন তেলের বোতল নিয়ে আসছো। তাড়াতাড়ি যাও, কেরোসিন তেলের বোতল রেখে আসল পানির বোতল নিয়ে আসো। আরে তাই তো, ঠিক আছে নিয়ে আসছি। এই বলে পানির বোতল আনতে যাবে, ঠিক তখনই ভূত সেখান থেকে পালিয়ে গেল। সে রাতে আর ভূত আমার কাছে আসেনি। এদিকে তার পরের দিন কেটে যায়, অবশেষে চলে আসে বিয়ের দিন। ভূত খুব ঝামেলা করে, তাই ঘরোয়াভাবে আমাদের বিয়েটা হবে। মা বাবা ও আমি তিনজনে মিলে চলে গেলাম মিমদের বাড়িতে। সেখানে যাবার পর মিমের মা বাবা আমাকে বলল, নিশাদ ভূত আবার কিছু করবে না তো? মিমের মায়ের কথা শুনে আমি বললাম, না আন্টি, ভূত কিছু করতে পারবে না। আমি সাথে করে 3জন হুজুর নিয়ে আসছি। হুজুর আপনারা চলে আসুন। আমাদের কথায় হুজুর চলে আসলেন। এসে মিমদের বাড়িতে একটা বড় করে গোল বৃত্ত আঁকলেন। এই গোল বৃত্তটার ভেতর ভূত ঢুকতে পারবে না, এখানেই আমাদের বিয়ে হবে। আমার কথা মতো হুজুর গোল বৃত্ত আঁকলেন। তখন আমি, মা বাবা ও বিয়ে পড়ানোর জন্য কাজী ও হুজুর সবাই এই গোল বৃত্তটার মধ্যে ঢুকে পড়লাম। বৃত্তটার ভেতর ঢুকে আমি মিমের মাকে বললাম, আন্টি আপনি ভিতরে যান, মিমকে নিয়ে আসুন। আমার কথায় আন্টি ভিতরে গিয়ে মিমকে নিয়ে আসলেন। আমার বউকে কত সুন্দর লাগছে বউ সাজে। যাই হোক, মিমকে নিয়ে আসার পর সবাই মিলে বৃত্তটার ভিতরে ঢুকলাম। সেখানে ঢোকার পর দেরি না করে নিয়ে কাজ শুরু করলাম। বিয়ের কাজ শেষ প্রায়, কবুল বলবো ঠিক তখনই ভূত সেখানে ঝড়ের বেগে চলে আসলো। ভূতকে দেখে আমি বললাম, কিরে আসছিস? দেখ দেখ, বাইরে থেকে আমাদের বিয়ে দেখ। তুই তো এই গোল বৃত্তের ভিতর ঢুকতে পারবি না। কি মজা! কাজী সাহেব দাঁড়ান, কবুল একটু পরে বলি, আগে একটু ড্যান্স করে নিই। এই বলে উড়াধুরা ড্যান্স করতে লাগলাম। ভূতকে দেখিয়ে ভূত আমার তামাশা দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। একটু পর আমি কবুল বলে মিমকে বিয়ে করেই ফেললাম। বিয়ে শেষ হতে ভূত মন খারাপ করে সেখান থেকে চলে গেল। আমি হাসি মুখে মিমকে বিয়ে করে নিয়ে চলে গেলাম আমাদের বাড়িতে। মিমকে বিয়ে করতে পেরেছি, তাই বাসর ঘরটা নিজে সুন্দর করে সাজিয়েছি। যাক, অবশেষে মিমকে আপন করে পেলাম, খুব ভালো লাগছে। মিম, মিম, আজকে সারা রাত লুঙ্গি পরে নাচবো। সারা রাত নাচলে বাসর করবা কখন? আচ্ছা তাই তো, বাসর করা হলে নাচ করব। যাই হোক, বাসর করার কথা আর না বলি। 3 ঘন্টা পর বাসর শেষে লুঙ্গিটা পরে নাচ করছি আর বলছি, বিয়ে করা হলো, বাসর করা হলো, এখন কোন ভূত আসবে, আয়, কি করবি কর। ঠিক তখনই আমার দরজায় ঠক ঠক আওয়াজ পেলাম। কে যেন বাইরে থেকে ডাকছে আমাকে। ডাক শুনে আমি দরজা খুলতে দেখলাম ভূত দাঁড়িয়ে আছে। ভূতকে দেখে হা হা করে হেসে বললাম, কি রে ভূত, আসছিস, ভালো করেছিস। দেখ বউ সেজে বসে আছে মিম, আমাদের তো বিয়ে হলো, বাছরও হলো, এখন কি করবি কর। কেমন লাগছে বল, কথা বল। এই বলে ভূতের সামনে নাচতে শুরু করলাম। ভূত আমার নাচ দেখে বলল, তুই কি পাগল? হ্যাঁ পাগল, তাতে তোর কি? হই হই, কি মজা, মিমকে বিয়ে করেছি। তুই থাম, আমার কথা শোন। তোর কোনো কথা শুনবো না। কি মজা, মিম আমার বউকে, মিমকে বিয়ে করেছে। ওরে থাম, তুই মিমকে বিয়ে করিসনি রে, তুই বিয়ে করেছিস পেতনিকে। কি কি বললি? ঠিকই শুনেছিস, তুই মিমকে বিয়ে করিসনি, আমি মিমকে সরিয়ে নিয়েছি। আর পেতনির মিমের রূপ নিয়ে বসেছিল, তুই পেতনিকে বিয়ে করেছিস। ভূতের কথা শুনে নাচ থামিয়ে বিছানায় তাকালাম। বিছানার দিকে তাকিয়ে আমি অবাক হই। সত্যি সত্যি তো, এখানে কোনো মিম নেই, পেতনি বসে আছে। তাহলে পেতনিকে বিয়ে করলাম আর বাসর করলাম। ভূতের বাচ্চা, আজকে তোকে মেরে ফেলবো। তুই এটা কি করলি শেষমেশ কিনা পেতনির সাথে? ছি! হ্যাঁ দিলাম, মিমকে বিয়ে করার শখ মিটেছে না? তোর নাচ কোথায় গেল? নাচ একটু দেখি। কুত্তা, তোকে আমি গরম তেলে না ভাবছি তাহলে আমার নাম নিষাদ না। মিমকে কেন কেড়ে নিলি আমার কাছ থেকে? মিমকে কোথায় রেখেছিস বল তাড়াতাড়ি। ওর কিছু করিসনি তো? জানিস না মিম আমাকে ভালোবাসে। এই তুই থামবি নাকি আবার উল্টো করে ঝুলাবো? আরে তোকে একটা কথা বলি, কথাটা শুনে চমকে যাবে, শুধু তুই না, যারা এই গল্পটা শুনছে সবাই চমকে যাবে। কি কি কথা বল? আমি মিমকে লুকিয়ে রাখিনি, উল্টো মিম আমাকে বলেছিল তোমাকে বিয়ে করতে চায় না। মিম আমাকে বলেছিল ওর জায়গায় যেন পেতনিকে রাখি, তাই সব করেছি, সব মিমের কথাই হয়েছে। না আমি বিশ্বাস করি না, এ হতে পারে না, আমি বিশ্বাস করি না। চুপ কর, ডায়লগ বাদ দে। মিম আমাকে ভালোবেসে ফেলেছে, তাই মিম তোকে বিয়ে করেনি। বিশ্বাস না হলে কালকে মিমের সাথে কথা বলে দেখিস সত্যি বলেছে কিনা। ভূতের কথা শুনে ধাপ করে দরজাটা লাগিয়ে দিলাম। ভূতও চলে গেল। রেগে মেগে বিছানায় গিয়ে বসলাম। মিমের বাচ্চা, আমার সাথে এমনটা করতে পারলি? একবার সকালটা হতে দে। এদিকে বিছানায় বসে যে থাকা পেতনি আমাকে বলে উঠল, কি হলো তোমার? তুমি তো নাচ করছিলা, আরেকটু নাচো দেখি আমি। পেতনির কথা শুনে বললাম, এই তুই চুপ করবি? চুপ কর, নইলে মানুষ হয়ে আজকে তোর রক্ত খাবো। ঘুমা তুই। আমার কথায় পেতনি কিছু না বলে ঘুমিয়ে পড়ল। আমি না ঘুমিয়ে অপেক্ষা করতে লাগলাম সকাল হওয়া পর্যন্ত। যাই হোক, সকাল হলো। সকাল হতেই মা দরজায় ঠক ঠক করে ডাকতে লাগলো, নিষাদ, এই নিষাদ, ওঠ বাবা। মায়ের কথা আমি পেতনিকে বললাম, এই গিয়ে দরজা খুলে দাও। পেতনি আমার কথা মতো দরজা খুলতে মা বলে উঠলো, আরে আরে, এই মেয়ে কে তুমি? নিষাদ, এই মেয়ে কে? আমার বৌমা কোথায়? হ্যাঁ হ্যাঁ, এটা আমি কি দেখছি? মায়ের কথা শুনে আমি মাকে বললাম, মা তুমি ঠিকই দেখেছ, ও আসলে মিম না, ও পেতনি। এই বলে পুরো ঘটনা মাকে খুলে বললাম। আমার কথা শুনে মা মাথায় হাত দিয়ে বলল, কি পেতনি? এখন আমাদের এই পেতনির সাথে থাকতে হবে? নিষাদের বাপ কই তুমি? দৌড়ে এসে দেখে যাও। মায়ের চিৎকারে বাবা দৌড়ে আমার রুমে এসেও তিনিও অবাক। বাবা মেয়েটাকে চেনে না। আমি কথা না বাড়িয়ে বাবাকেও সব কথা খুলে বললাম। আমার কথা শুনে বাবা বলল, তাই বলে পেতনি? দেখো মা পেতনি,
আমার ছেলে ভুল করে তোমাকে বিয়ে করে ফেলেছে, তুমি চলে যাও। না বাবা, আমার তো বিয়ে হয়ে গেছে, আমি এখন থেকে আপনাদের সাথে থাকবো। আপনারা কোনো ভয় পাবেন না, আমি আপনাদের কিচ্ছু করবো না, ভয়ঙ্কর রূপও নিব না। আর বাবা, আপনি তো সিগারেট খান, আপনাকে কষ্ট করে সিগারেটের দোকানে যেতে হবে না, আমি ঝড়ের বেগে গিয়ে আপনাকে সিগারেট এনে দিব। আর মা, আপনাকে কষ্ট করে রান্না করতে হবে না, আমি সব রান্না এক মুহূর্তে করে দিব। এখন চলুন তো, সবাই মিলে নাস্তা করব। এই বলে পেতনি সবাইকে নিয়ে নাস্তার টেবিলে গেল। সেখানে সবাই মিলে খাওয়া শুরু করলাম। খাবার সময় হঠাৎ মা বলল, উফ, রান্নাঘরে ডিম ভাজি করে রেখেছি, দাঁড়াও নিয়ে আসি। মায়ের কথায় পেতনি বলল, মা আপনি বসুন, আমি গিয়ে নিয়ে আসি। এ বলে নাস্তার টেবিলে বসে থেকে পেতনি তার হাতটা লম্বা করে দিয়ে রান্নাঘর থেকে ডিম ভাজি নিয়ে আসলেন। এত বড় হাত, 40-50 হাতের মতো এক হাত, এত বড় লম্বা পেতনির এই কাহিনী দেখে ভয়ে বাবা থমকে গেছে, কোনো কথা বলছে না। এদিকে মা এরকম অবস্থা দেখে নাস্তার টেবিলে জ্ঞান হারিয়ে ফেলল। পেতনির এই লম্বা হাত দেখে মা জ্ঞান হারিয়ে ফেললেন। এটা দেখে আমি পেতনিকে ধমক দিয়ে বললাম, ওই তোমাকে বলেছি না এসব ভয়ানক কাজ করবা না। এ বলে নাস্তা শেষ করে মিমকে কল দিলাম। মিম কল ধরলো। কল ধরতেই আমি বললাম, মিম দেখা করো, কথা আছে। আমার কথায় মিম রাজি হয়ে গেলেন। কথা মতো মিমের সাথে দেখা করলাম। দেখা হতে আমি বললাম, এটা কি শুনলাম? কি শুনছো? ভূত বলল, তুমি নাকি আমাকে বিয়ে করতে চাওনি, তুমি নাকি ভূতকে ভালোবাসো। মানে নিশাত, রাগ করো না, এটাই সত্যি, আমি ভূতকে ভালোবেসে ফেলেছি, আমি ইচ্ছা করে তোমাকে বিয়ে করিনি। মিমের বাচ্চা, তোর জন্য পেতনির সাথে বিয়ে হয়েছে, আজকে দেখ কি করি। এমন করো কেন? মানুষের কি ব্রেকআপ হয় না? মনে করো তোমার আমার ব্রেকআপ হলো, ছাড়াছাড়ি হলাম আমরা। হারামজাদি মিম, তোকে মেরে আজকে বের করব ডিম। কি? আবার ডিম কই পাইলা? পাগলা হলো নাকি? চুপ শালি, তুই চুপ শালা। যা, ব্রেকআপ করলি তো বুঝবি যখন তোর ভালোবাসার ভূত তোর ঘাড় মটকাবে। ভূত তোর মতো না, ও আমাকে ভালোবাসে, সে কিছুই করবে না। দাঁড়া শালি, আজকে তোর চুল ছিঁড়ে ফেলবো। এ বলে মিমের দিকে এগিয়ে যাব, ঠিক তখনই ভূত এসে মিমের পেছনে দাঁড়িয়ে গেল। ভূতকে দেখে থেমে গেলাম। তখন মিম বলল, থেমে গেলি কেন? আয় আয়, কত বড় সাহস দেখি! ভূতকে দেখে ভয় পেলি? ভূতকে দেখে ভয় পেতে বয়ে গেছে, তোর ভূতকে দেখে একটুও ভয় পায় না। এই নিশাত, সাবধানে কথা বল, নইলে ঘাড় মটকাবো। আয় আয়, সামনে আয়, মুতে দিব, শালা পাগল। এদিকে পেতনি তখন সেখানে চলে আসলো, এসে আমার পেছনে দাঁড়ালো। পেতনিকে দেখে আমি মিমকে বললাম, ওই মিমের বাচ্চা, শোন, তুই ব্রেকআপ করছিস না, তাই না? শোন, আমার বউ পেতনি, ও সবার রূপ নিতে পারে, ওকে নায়িকার রূপ নিতে বলবো, তারপর ওকে ভালোবাসবো। এই পেতনি, নায়িকা শাবনূরের রূপ নাও তো। আমার কথা শুনে পেতনি নায়িকা শাবনূরের রূপ নিলেন। এটা দেখে আমি হাসতে হাসতে মিমকে বললাম, দেখ মিম ডিম, দেখ আমার বউ নায়িকা, তোর মতো ফকিন্নি না। কি এত বড় অপমান! তোর পেতনি বউ যদি নায়িকা শাবনূরের মতো রূপ নিতে পারে, তাহলে আমার ভূত বয়ফ্রেন্ড শাকিব খানের রূপ নিতে পারে। এই ভূত, শাকিব খানের রূপ নাও তো। মিমের কথায় ভূত শাকিব খান হয়ে গেলেন। এটা দেখে মিম বললেন, দেখ আমার শাকিব খান ভূত, দেখ ছোট লোক। পেতনি হাসতে হাসতে বলল, কি আমার কাছে নাকি আসবা না? এখন কিভাবে আসছো? আমি বললাম, তা তো জানি না, ছাড়ো আমাকে প্লিজ। আচ্ছা আজকে ছাড়ো, কালকে কালকে আসবো। পেতনি বলল, ঠিক আছে। ঠিক তো? ঠিক। পেতনি বলল, ওকে, আজকে ছেড়ে দিলাম। এ বলে পেতনি ঘুমিয়ে পড়ল। আমি বসে আছি, খুব খারাপ লাগছে। কালকে সত্যি মিমের বিয়ে হবে, ভাবলেই খারাপ লাগে। যাই হোক, মন খারাপ করে ঘুমিয়ে পড়লাম। পরের দিনের ঘটনা, মিমের বিয়ের কাজ চলছে, একটু পর বিয়ে হবে। কিন্তু আমি তো এত সহজে তা হতে দিব না। ভূতের সাথে মিমের বিয়ে ভাঙতে আমি কবিরাজ নিয়ে চলে যাই মিমের বাড়িতে। মিমের বাড়িতে যাওয়ার পর আমাকে আর কবিরাজকে দেখে ভূত বলে ওঠে, কি রে, তুই কেন ঝামেলা করতে আসছিস বলতো? মিম তো তোকে বলেছে ও তোকে না আমাকে ভালোবাসে, আর বিয়ে করবে আজ আমাদের বিয়ে, যা ঝামেলা করিস না। আমি বললাম, এত সহজে মিমকে বিয়ে করা? কবিরাজ সাহেব কাজ শুরু করুন, বন্দি করুন ওকে। আমার কথায় কবিরাজ সাহেব দোয়া পড়তে যাবে, ঠিক তখনই ভূত বলে উঠল, কবিরাজ সাহেব কেমন হবে যদি আপনাকে 50 লাখ টাকা সোনার মোহর দেই? কেমন হবে? আহ, তা তো খুবই ভালো হয়। এই কবিরাজ, তুই আবারও সে ভুল করবি? মনে নাই ভূত তোকে লোভ দেখিয়ে ঠকিয়েছিল? হ্যাঁ তাই তো, তুই তো সোনা দিতে চেয়ে দিসনি, ঠকিয়েছিস। এবার আর ঠকাবো না, যা, 1 কোটি টাকা সোনার মোহর পাবি, সত্যি দেব, তুই চলে যা। তাই? আমি রাজি। আমি বললাম, কবিরাজ তোকে গাছের ডালে উল্টো করে ঝুলিয়ে মরিচের গুঁড়ো তোর শরীরে ছিটিয়ে দেব। ভূত বলল, আরে কবিরাজ সাহেব, ওর কথায় কান দিয়েন না তো, ও একটা পাগল। আচ্ছা, আমি তোমার কথা রাজি। তোমাকে একটা কথা বলি, কানে কানে কথাটা বলে এখান থেকে চলে যাই, তারপর তুমি মিমকে বিয়ে করো। ভূত বলল, কি কি কথা বলবেন বলেন, আসেন। ভূতের কথায় কবিরাজ ভূতের কানে কানে কি জানি বলতে যাবে, ঠিক তখনই হঠাৎ করে কবিরাজের ভূতের একটা হাত চেপে ধরে আর তাতে কি জানি একটা বেঁধে দেয়। এতে ভূত অনেক ছটফট করতে থাকে। এই সুযোগে কবিরাজ ভূতকে বোতলবন্দি করে ফেলে। ভূতকে বোতলবন্দি করায় সেখানে থাকা সবাই অবাক। মিম ও ওখানে চলে আসে। এটা দেখে আমি কবিরাজের কাছে গিয়ে বলি, সাব্বাস, এ না হলে কবিরাজ। এ বলে কবিরাজের হাত থেকে বোতল নিয়ে বলতে থাকি, কিরে ভূত, কেমন লাগে? আজকে কোথায় যাবি? আজ তোর সব খেলা শেষ, আমি গরম তেলে তোকে ভাজবো। কি আপনারা ভাবছেন এটা কি সত্যি করব? আপনাদের কি মনে হচ্ছে না মিম ওখানে দাঁড়িয়ে আছে, ভূত বোতলে বন্দি, তবুও কিছু বলছে না? কেন তাহলে শুনুন।
ভূত যতই রোমান্টিক হোক তবুও সে ভয়ানক। ভূত মিমকে সত্যি সত্যি ভালোবেসে ফেলে, তাই আমার ও মিমের বিয়েতে ঝামেলা করে। মিমের সাথে আমার ঝগড়া লেগেছিল, মনে আছে নিশ্চয়ই? মিম আমার সাথে এমনি এমনি ঝগড়া করেনি, এমনি এমনি ভূতকে বিয়ে করতে রাজি হয়নি। আসলে ভূত মিমকে ভয় দেখিয়ে বলেছিল সে যদি তাতে বিয়েতে রাজি না হয় তাহলে তার মা বাবাকে মেরে ফেলবে। তার মা বাবাকে বাঁচাতে মিম আমাকে বলেছিল সে ভূতকে ভালোবাসে, তাকে বিয়ে করবে। এই হলো আসল ঘটনা। এখন ভূত বোতলে বন্দি, সবাই তাকিয়ে আছে বোতলের দিকে। মিম আমার পাশে দাঁড়িয়ে বলল, আমি সবার সামনে হঠাৎ করে বোতলের মুখটা খুলে দিলাম। এটা দেখে সবাই বলল, কি করছো? ভূত বাইরে বেরিয়ে আসবে। আমি বললাম, সবাই থামুন, ভূত বাইরে আসুক। এই বলে পুরোপুরি বোতলের মুখ খুলে দিলে ভূত বাইরে বেরিয়ে আসলো। ভূতকে দেখে আমি বলে উঠলাম, ভূত শোনো, তুমি বোতলে বন্দি ছিলে, আমি চাইলে তোমাকে মারতে পারতাম, কিন্তু মারিনি। কেন মারিনি জানো? কারণ তুমি সেরকম কোনো অন্যায় করোনি। ভূত তুমি ভালোবাসো, কিন্তু সেটা ভুল কাউকে। তুমি জিন জাতি, আমরা মানুষ, এটা কি কখনো হয় ভেবে দেখো। এরপরও যদি তুমি জোর করো তাহলে মিমকে আটকাবো না, তুমি ওকে নিয়ে যাও। মিম বলল, হ্যাঁ ভূত, তোমার প্রতি আমার ভালোবাসা ভালো লাগা আছে, কিন্তু সেটা বিয়ে করব না, বন্ধু হিসেবে। আমি নিশাদকে ভালোবাসি। এরপরও তুমি যদি জোর করে আমাকে বিয়ে করতে চাও তাহলে করো। মিমের কথা শুনে ভূত বলল, বুঝতে পেরেছি। তোমরা আমাকে এতটা খারাপ ভেবো না যে আমি ভূত বলে জোর করে মিমকে বিয়ে করব। যাও, মুক্ত করে দিলাম তোমাদের। আমি তোমাদের মাঝে আর আসবো না, তবে মিমের বন্ধু হিসেবে ওর কাছে আসবো মাঝে মাঝে। সত্যি ভূত, তুমি অনেক ভালো। আমি বললাম, ভূত, মিম ঠিকই বলেছে, তুমি খুব ভালো। মিমকে বিয়ে করতে পারেনি তো কি হয়েছে? তোমার জন্য অনেক মেয়ে পাগল, অনেকে ক্রাশ খায় তোমার উপর। তাই নাকি? কোথায়? এই যে যারা তোমার গল্প শুনছে এরাই। এই আপনারা যারা ভূতকে ভালোবাসেন, ক্রাশ খান, তারা কমেন্ট করবেন ভূত এখন সিঙ্গেল।